নব আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, রাইসা আমার কি কথা শোনা যায়? হ্যালো, নব হুম, হ্যাঁ, একটা কাজ করো। তোমরা একটু লিফট নিয়ে আরেকবার জয়েন দিও। তোমাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার কি আমার কথা তো শুনতে পারতেছো। অন্য ইয়া আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা কি করতেছিলাম? ও, এটা মিটাই দিলাম। আচ্ছা, ডাইপোল নিয়ে পড়তেছিলাম, তাই না? ডাইপোল নিয়ে পড়তেছিলাম। ডাইপোল জিনিসটা কি ওটা পড়লাম এবং হলো উম কি পড়া হয়েছে যে আমরা হচ্ছে ডাইপোলের কি বললাম যে ডাইপোল যখন তোমাকে আসবে তোমার তিনটা ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে বলবে। তো অক্ষ বরাবর ই আর ভি নির্ণয় করার সূত্র দুইটা আমরা বের করছিলাম, তাই না? এই যে এটা এটা ছিল ইলেকট্রিক ফিল্ডের জন্য, আর ডান পাশে যেটা দেখতেছো সেটা হচ্ছে ভেক্টর, সরি ভেক্টর কেন বলতেছি, বিভব বের করার জন্য। তাহলে এই দুই সূত্র মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বাকি যে দুইটা ছিল, একটা লম্ব দ্বিখণ্ডক বরাবর প্রাবল্য এবং বিভব কি হবে এবং যেকোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভব কি হবে সেটা বের করতাম। তো তাহলে আমরা চলো এই দুটো বের করি। তো তার আগে লাস্ট ক্লাসে যে আমরা কি বললাম যে ডাইপোল মোমেন্টটাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, যে কোন একটা দ্বিমেরুর ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে পি। তো সেটাকে আমরা কি বলছিলাম, কিউ এর সাথে যদি আমি গুণ করি টু এল কে, কিউ এর ভ্যালুটা নিতে হবে, তাহলে ডাইপোল মোমেন্ট পাওয়া যায়। এটা এককটা পড়া হয়, এককটা পারবা আশা করি। যেমন চার্জের একক কি, কুলম্ব, সি। আর এটা তো একটা দূরত্ব, তাই না? টুয়েলভ, তো এটা একটা ডিস্টেন্স যাচ্ছে, তাহলে ডিস্টেন্সের জন্য আমাদের একটা কি মিটার, তাহলে ডাইপোল মোমেন্টের একটা কি হচ্ছে কুলম্ব মিটার, ঠিক আছে? আর আরেকটা জিনিস ছিল যে কি, ইলেকট্রিক ফিল্ড। অনেক সময় দেখবে যে ইলেকট্রিক ফিল্ডের এককটা, ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি, যে ইলেকট্রিক ফিল্ড ই হলো কোনটা, কে কিউ বাই আর স্কোয়ার, এটা একটা সূত্র পড়ছি। তারপর ইলেকট্রিক ফিল্ড সমান আমরা একটা সূত্র পেলাম কি, এফ ডিভাইডেড বাই কিউ। মানে কি কুলম্ব চার্জের জন্য যদি বল F হয়, তাহলে 1 কুলম্ব চার্জের জন্য যে বলটা লাভ করে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আরেকটা সূত্র কি বললাম, E হচ্ছে আহ V ভাগ D। ওই যে E সমান, সরি V সমান ED যে সূত্রটা ছিল, আসলে ডেল ভি হবে, এটা ডেল ভি সমান ইডি। আচ্ছা, এখানে আমি ডেল ভি দিলাম। এই তিনটা তো এখান থেকে তুমি যদি একক গুলা খেয়াল করো, ই এর এখানে যদি তুমি এককটা বের করো, এখানে এককটা কি আসবে, চার্জের একক কুলম্ব। মানে এখানে কে এর কিন্তু একটা একক থাকবে। যাই হোক, এখান থেকে তুমি যে এককটা পাবা ওটা হচ্ছে নিউটন পার কুলম্ব। আর এখান থেকে যে এককটা পাবা এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। মানে 1 কুলম্ব চার্জের জন্য যে বলটা লাগতেছে। আর এখান থেকে তুমি যদি এককটা বের করো সেটা হচ্ছে উপরেরটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে মিটার, ভোল্ট পার মিটার। তো ইলেকট্রিক ফিল্ডের এই এককটাও অনেক সময় খাতায় লেখা থাকতে পারে, ভোল্ট পার মিটার দিয়ে। তুমি বুঝতে হবে তোমাকে ওটা আসলে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি বোঝাচ্ছে, পার মিটারে কত ভোল্ট আছে, ওটা বোঝাচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখন আহ এই যে আমি অঙ্কগুলো করতে দিছিলাম, করছিল তোমরা?
অ্যান্সার গুলো আমি মেসেজে পাঠাইতে বলছিলাম, নোট একটা দেয়া ছিল, তোমরা পাঠাওনি কেন? হ্যাঁ, আচ্ছা, হয় নাই। আচ্ছা, তোমার কি খবর, তুমি কেন করো না? ঠিক আছে, এই ম্যাথ গুলো কিন্তু আমার করে দেওয়া লাগবে, ঠিক আছে? যে পারতেছো কি পারো নাই, এটা আর কি। ঠিক আছে, তুমি করছিলা, তুমি কি কত কত করছিলা? সমস্যা তো বের হওয়ার কথা, বের হয়নি একটা তো সমস্যা। হুম। আর তুমি কত কত করছো? ও, হ্যাঁ, এক দুই, আর আচ্ছা, তাহলে এগুলা হইলো কি? আচ্ছা, 6 নম্বর করানো, ঠিক আছে। এগুলো হইলো কি হয় না, এগুলো আমাকে জানতে হবে না? তোমাদেরকে তো আমি এগুলো করতেছি, এগুলো করবা, করার পর সমস্যাগুলো বলবা, এইভাবে তো শেষ করতে হবে। তো যাই হোক, আমি এই যে আরেকটা সময়, একটা দিন সময় দিলাম, এগুলা করবা, করে এরপরের দিন আমাকে সমস্যাগুলো বলবা। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে পড়াটা শুরু করি। তাহলে আমরা অলরেডি দুইটা সূত্র ডেভেলপ করছি তড়িৎ দ্বিমেরুর জন্য, ইলেকট্রিক ফিল্ড এবং পটেনশিয়ালের। আজকে আরো 4টা করতে হবে আর কি। যাই হোক, এখন টপিকটা হলো কি, যে তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য ও বিভব নির্ণয়। তোমাদের কলেজে ফিজিক্স এখন কি পড়াচ্ছে? তড়িৎ মানে স্থির তড়িৎ শেষ? বুঝছো? ঠিক আছে, তাহলে এটা আমরা এখন প্রতিপাদন করতে হবে, কিভাবে করে যাই, তাহলে চিত্র আঁকতে হবে আগে আমাকে। তাহলে এটা আমাদের ওই মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে কিউ চার্জ, ওকে। আর এটা হচ্ছে ওই মানে ও বিন্দু। তো এই পুরো ডিস্টেন্স এটুকু এল, এটুকু এল আমরা ধরছিলাম, আর কি, মোটামুটি এইগুলো। তো এখন আমাদেরকে কি বলছে, তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য নির্ণয় করতে হবে। লম্ব দ্বিখণ্ডক বলতে কি বোঝাচ্ছে, এই যে মাইনাস কিউ এবং কিউ কে যোগ করার পর এদের যে লম্ব দ্বিখণ্ডকটা পাবো, অর্থাৎ টু এল এর যে লম্ব দ্বিখণ্ডক সেটা, তাহলে ওটা কোনটা? এই লাইন, এই লাইনের উপর, আমাদের যে লাইনটা একটু বড় করে আঁকি, এই লাইনের উপর যে কোনো বিন্দুতে ওই তড়িৎ প্রাবল্য এবং বিভব নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের লম্ব দ্বিখণ্ডক। তো আমরা এখানে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট ধরে নিই, যে এই পয়েন্টটা হচ্ছে পি। এই পয়েন্ট আমরা ধরে নিলাম যে এটা লম্ব দ্বিখণ্ডকের উপর একটা বিন্দু হচ্ছে পি। তো এই পি পয়েন্টে এখন কি বের করতে হবে? প্রাবল্য এবং বিভব। আচ্ছা, তাহলে পি পয়েন্টে প্রথমে আমরা প্রাবল্য বের করে দিই। তো প্রাবল্য বের যদি করি, তাহলে আমরা দেখব যে এই পি পয়েন্টে দুইটা চার্জের জন্য প্রাবল্য পাওয়া যাবে। আমাদের তো সিস্টেমের জন্য প্রাবল্য বের করতে হবে, তাহলে আমাকে আসলে নেটটা বের করতে হবে। তাহলে একটা প্লাস কিউ চার্জের জন্য একটা প্রাবল্য পাবো, মাইনাস কিউ চার্জের জন্য আরেকটা প্রাবল্য পাবো, এই দুটা যোগ করে দিলে আমাদের নেট প্রাবল্যটা, অর্থাৎ এই সিস্টেমটার জন্য পি বিন্দুতে প্রাবল্যটা বের হয়ে যাবে। তাহলে ধরে নাও আমরা, আমাদেরকে ধরেই নিতে হবে যে মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য E1, আর প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য E2। তাহলে এখন দিকগুলো কি হবে? তো এখন দেখো, প্রাবল্য যখন নির্ণয় করো তখন আমরা কি করি, এখানে যে বিন্দুতে প্রাবল্য বের করি ওখানে একটা মনে মনে কি আছে, +1 কুলম্ব চার্জ আছে, টেস্টিং চার্জ। তাহলে এই +1 কুলম্ব চার্জের জন্য
চার্জের উপর কিউ চার্জের প্রাবল্য কোন দিকে হবে? এদিকে হবে, তাই না? বিকর্ষণ বল যেহেতু। এবং মাইনাস কিউ চার্জের জন্য এই প্রাবল্যটা কোন দিকে হবে? এদিকে হবে, তাই না? আকর্ষণ বল যেহেতু। তাহলে এইটাকে আমি ধরলাম আমি E1, এটাকে তুমি E2 ধরো, E2 ধরো, আর এটাকে তুমি E1 ধরো। ঠিক আছে, আমরা ডিরেকশন গুলা বুঝতে পারছি বোধহয়। তো এখন তুমি খেয়াল করে দেখবা যে এই E2 এবং E1 এর ভ্যালু কিন্তু সেমই হবে। মানে একটু খেয়াল করলে বোঝা যায়, তাও আমরা এখন ভ্যালু মানে মানটা বের করি। এখানে বের করলাম নাকি এখানে বের করি? E1, E1টা কি হবে? কে E1 আমরা কিসের জন্য ধরছি? মাইনাস কিউর জন্য। মাইনাস কিউ বাই এই ডিস্টেন্সটা কত সেটা আমরা জানি না। জানা আছে কি? জানা নাই। তো এখন আমি একটা কাজ করি, এইটুকু ডিস্টেন্স আমি ধরে নিই যে এই জিরো বিন্দুতে ও বিন্দু থেকে এই বিন্দুটা মানে পি পয়েন্টের দূরত্বটা হচ্ছে এল। এর আগে যখন আমরা অ্যালং দি অ্যাক্সিস বের করতেছিলাম তখনও কিন্তু এল না, আর ধরো সরি, তখন আর ডিস্টেন্সটা কোথা থেকে নিছিলাম মনে করো? যে এই আর ডিস্টেন্সটা কিন্তু আমরা এই যে ইয়া কি বলে মূল জিরো বিন্দু থেকে এই ডিস্টেন্সটা নিতাম। এই যে এর আগের দিনের প্রতিবেদনটা ছিল, এই যে জিরো বিন্দু থেকে তোমার যে পয়েন্টে তুমি বের করতে চাচ্ছ সেইটুকু ডিস্টেন্সটা আর ধরছিল। এখানেও তাই করছে, ঠিক আছে? হলো। তাহলে এইটুকু তাহলে কি হবে? পিথাগোরাসের সূত্র লাগাও, তাহলে এইটুকু কি হবে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই না? এই যে যেহেতু 90 ডিগ্রি। ওকে, তাহলে এইটা কত হবে এই পাশেরটা? এটাও আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এই E1টা কি হবে? মান বের করতেছে খালি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, আর E2টা কি হবে? E2 কে কিউ, হ্যাঁ। তাহলে আমি একটা কাজ করি, এই রুট ওভারটা বাদ দিয়ে দিই। এটা এটা আসছে। তাহলে তুমি দেখো, খেয়াল করে দেখো দুইটার মান কি এক না? সেমই না? মান আর কি, ভ্যালু, যদি মডুলাস ভ্যালু না, দুইটার মান হচ্ছে সেম। তাহলে এখন যদি মান সেম হয়, একটার মানে দিকগুলো তুমি দেখো, একটা হচ্ছে বহির্মুখী, একটা হবে অন্তর্মুখী। যাই হোক, ওগুলো লিখলাম না, দিকগুলো আমি ওই যে চিত্র দিয়ে বুঝাই দিছি। তো এখন যদি যদি মান সেম হয়, তুমি এখান থেকে চিত্র থেকে বলো, দুইটা ভেক্টরের মান যখন সেম হয় ওই দুইটা ভেক্টরের লব্ধিটা কথা দিয়ে যায়? ঠিক মাঝখান দিয়ে যায় না? তাহলে এই লব্ধিটা কি ঠিক এখান দিয়ে যাবে কিনা? তাহলে যেটা বলতেছিলাম, লব্ধিটা তাহলে কোন দিকে হবে? ঠিক এইদিকে, গোলাপি কালারটা যেটা দিছে একদম ঠিক মাঝখান দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মানটা, লব্ধির মানটা বের করলে কাজ শেষ। তাহলে লব্ধির মানটা কি হবে? ইমেজ আমি যদি বের করি, তাহলে সেটা হবে এই দুইটার জাস্ট কি। আরেকটা জিনিস খেয়াল করো, আমি এখানে একবারে কি করব? আহ, উল্লেখ করা যায়, আচ্ছা বাদ, একবারে না করি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ধরে নিই। আমরা ধরলাম যে এইটা কোন হচ্ছে থিটা, তাহলে এইটাও হবে থিটা, কারণ এইটা আর এটা সমান। তাহলে এটা থিটা, এটা থিটা হলে এই কোণটা কি হবে বলো দিই? 2 থিটা। তাহলে আমাদের E1 আর E2 এই দুটা বলে মধ্যবর্তী কোণ কত? 2 থিটা। মানে এই যে এটা হচ্ছে তোমার E1, সরি E2, আর এটা হচ্ছে তোমার E1। তাহলে মধ্যবর্তী কোণ 2 থিটা। তাহলে দুইটা ভেক্টর যারা যাদের মধ্যবর্তী কোণ 2 থিটা তাদের লব্ধিটা কিভাবে বের করে? এই সূত্র দিয়ে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা।
মধ্যবর্তী কোণ আলফা, এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, তাহলে এটা আসবে। এখন এটা যদি কাজ করা যায়, ধরে নাও যে E1 আর E2 এর ভ্যালু কি সেম হবে না? অর্থাৎ আমি এখানে লিখি, হ্যাঁ, ওটা দিয়েও করতে পারো, ওটা দিয়ে করা যায়, ওটা দিয়ে তাড়াতাড়ি হবে আর কি। 2E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার cos 2 থিটা, তাহলে এখান থেকে যদি তুমি 2E1 স্কোয়ারটা কমন নাও, তাহলে এটা আস্তে আস্তে 1 প্লাস cos 2 থিটা রুট অফ 1 প্লাস cos 2 থিটার সূত্রটা কি হবে? 2 cos স্কোয়ার থিটা, তাহলে এটা 4E1 স্কোয়ার cos থিটা আসতেছে, তাহলে এটা আসবে 2E1 cos থিটা, ঠিক না? 2E1 cos থিটা। এর আগের দিনে যে 2p cos আলফা বাই cos আলফা বাই 2 আমি একটা সূত্র দিছিলাম, আর ইকুয়াল টু ওখান থেকে তুমি খেয়াল করতে পারো, p এর ভ্যালু হচ্ছে E1, আলফার ভ্যালু হচ্ছে 2 থিটা, তাহলে 2 2 কাটে, তাহলে cos থিটা আসছে, 2E1 cos থিটা, এটা আসবে। এখন এইটাকে আমরা এইভাবে রাখবো না, এটাকে একটু আমরা অন্যভাবে প্রকাশ করতে যাচ্ছি। তো E1 এর ভ্যালুটাকে আমরা কিভাবে লিখতে পারি? E1 টাকে কি লেখা যায়? E1 মানে হচ্ছে এই মাইনাস কিউ এর জন্য যে তড়িৎ প্রবাবিলিটি, মানে ভ্যালুটা আর কি, জাস্ট ভ্যালুটা, এটা কি লেখা যায়? কে, কি ওই যে E1 এর ভ্যালু এখানে লেখা আছে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে? আমি জাস্ট এখানে ভ্যালুটা নিছি, ইন্টু cos থিটাটাকে কি লেখা যায়? cos থিটাটাকে এখান থেকে দেখো, cos থিটাটা যে কোনো ত্রিভুজ থেকে দেখতে পারো, এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এটা, এখান থেকে যদি cos থিটার ভ্যালু বের করো, তাহলে এটা কি আসবে? ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজটা কি হবে? এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাই আমি যদি এটা একসাথে লিখি, তাহলে কিরকম করে আসতেছে? কে 2 কিউ কিউ ইন্টু 12 বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কিউ ইন্টু 12টা আমরা নাম দিচ্ছিলাম হচ্ছে কি বলো দি, পি, ডাইপোল মোমেন্ট, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আচ্ছা, আমার কি কথা ভুল হলো? হ্যাঁ, এখানে ভুল করছি, এইটা তো হবে না, তাই না? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এটা যদি করো আর স্কোয়ার, তাহলে এটা আসতেছে 3/2, এটা আসবে তাহলে 3/2। এটা তাহলে সূত্র, তাহলে আমাদের সূত্রটা যেটা আসলো ইউনিটের ভ্যালুটা আর কি, এটা হচ্ছে কে পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। এখন এইটার সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, ওটা এখনই হুম, এলটা যদি খুব কম হয়, অর্থাৎ ওই ও থেকে পি এর ডিস্টেন্স যদি অনেক বড় হয়, যেটাই হওয়া স্বাভাবিক, যেটাই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এল স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে এখানে লিখে দিই, হ্যাঁ, এখানে তোমরা বুঝতে পারবো ওটাই, যে যদি আরটা অনেক 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 বড় হয় এল এর থেকে, তাহলে এল টাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে ই নেটটা কি আসবে তখন? কে পি বাই, এই যে এল এল স্কোয়ার টার্মটা বাদ দিয়ে দাও, এটা জিরো হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার উপরে 3/2 আছে, 2 2 কাটে, শুধু আর কিউব থাকবে, তাহলে এইটা আমাদের সূত্র। ই নেট হচ্ছে কেপি বাই আর কিউব, পি হচ্ছে ডাইপোল মোমেন্টাম। তাহলে এইটা সূত্র মুখস্থ রাখতে হবে কখন, যখন লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন যে এখানে আরটা কি, ওই জিরো বিন্দু হতে যে বিন্দুতে তোমাকে প্রাবল্য বের করতে বলছে, সেটা ডিস্টেন্স। তাহলে আমরা বিভব, সরি, প্রাবল্য নির্ণয় করে ফেললাম, তাহলে এবার বিভব নির্ণয় করতে হবে। তাহলে বিভবটা নির্ণয় করা যায়, এটা হচ্ছে ওই প্লাসটা, এইটা হচ্ছে জিরো বিন্দু, তো এখানে আমাদের হচ্ছে কোথায় বিভব নির্ণয় করতে হবে, এখানে। আচ্ছা, এখানে কিছু কথা ছিল আমাকে বলতে হবে।
তুমি দেখছো যে ই নেটটার মানে ইয়াটা কোন দিকে হয়েছে, মানে কি বলে, দিকটা কোন দিকে হয়েছে? ঠিক বাম দিকে, তাই না? মানে বাম দিকে বলতে কি, তোমার এই ডাইপোল মোমেন্টটা কোন দিকে? আমি একটু দাঁড়াও, করে দিই। এটাকে আমি এ পয়েন্ট নাম দিলাম, এটা বি পয়েন্ট নাম দিলাম, ধরো জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই ডাইপোল মোমেন্টের দিক কোনটা হবে বলো তো? বি এর দিকে, এ থেকে বি এর দিকে, মানে মাইনাস চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে এটা দিকটা হবে, কারণ আমরা বুঝতে কি ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তো ওই ভেক্টর রাশিটার দিকটা হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের দিকে, এটা আমরা করছি। এবং ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে? বি থেকে এ এর দিক, ঠিক তার বিপরীতে আছে কি। তার মানে তোমার ওই লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্টে, মানে যে কোনো পয়েন্টে যদি তুমি বের করো, মানে ইলেকট্রিক ফিল্ড বের করো, তাহলে সেইটা ডাইপোল মোমেন্টের বিপরীত দিকেই থাকবে। তাহলে ডাইপোল মোমেন্টটা যেহেতু এদিকে আছে, তাই না? মানে এইদিকে, এখানে ঘিচিমিচি হয়ে যাচ্ছে। এইখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে তোমার মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে কিউ চার্জ প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে তোমার ডাইপোলটা, ঠিক আছে? তা এইটা হচ্ছে মাঝখানের বিন্দুটা, আর এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ওই দ্বিখণ্ডকের উপর যে কোনো, যে দ্বিখণ্ডকের যে লাইনটা সেটা। তো এই লাইনে যে কোনো পয়েন্টে যদি তোমার, আর ডাইপোলের দিকটা কোন দিকে? ডাইপোলের দিকটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে তোমার ডাইপোলের দিক, এদিকে। আর তোমার ইলেকট্রিক ফিল্ড যদি যখন আমি যদি বের করি যে কোনো পয়েন্টে, সবগুলা দিকটা হবে এইদিকে, যে কোনো পয়েন্টের দিক, ইলেকট্রিক ফিল্ডের দিকটা হবে ঠিক এইদিকে। এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? যে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করি, E1 থেকে শুরু করে ডট 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 EN পর্যন্ত, প্রত্যেকটা হবে ডাইপোল, যেদিকে ডাইপোল মোমেন্টের দিক যেদিকে তার বিপরীতে হবে ইলেকট্রিক ফিল্ডের দিক, মানে এটা হচ্ছে মানে যেটা আমরা করে দেখতাম। তো এখন তোমরা যখন মানটা বের করবা, মান তো বের করে ফেলতেছো, এই নেটের যে সূত্রটা আছে ওটা দিয়ে মান বের করবা। ওখানে সবকিছু পজিটিভ, মানে ওখান থেকে মান বের করবে এবং দিকটা কি হবে? ডাইপোল মোমেন্টের বিপরীত দিক, ঠিক আছে? তাহলে লম্ব দ্বিখণ্ডকের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দিক হয় তড়িৎ দ্বিমেরুর ডাইপোল মোমেন্টের বিপরীত, ঠিক আছে? অর্থাৎ ভ্রাম্যক যেদিকে, এই তার বিপরীতে থাকবে, ঠিক আছে? এখানে কোথায় লিখে দিব? এখানে লিখে দিই। আর অ্যাক্সিস এর ক্ষেত্রে মনে আছে কি বলছিলাম? অ্যাক্সিস এর ক্ষেত্রে যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা কি কোন দিকে হয়? বহির্মুখী হয়, ঠিক আছে? বাইরের দিকে হয়, ওটা খেয়াল রাখবে। আচ্ছা, এটা গেল। তাহলে এরপর আমাদের কি ছিল? আমরা বিভব নির্ণয় করবো যে কোনো পয়েন্টে বিভব। তাহলে একই জিনিস, এইখানে আমি একটা পয়েন্ট ধরলাম পি, এই পি পয়েন্টে আমাকে বিভব নির্ণয় করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা আমি ধরলাম হচ্ছে আর ডিস্টেন্স, এটা হচ্ছে ও বিন্দু। তো এখান থেকে আর ডিস্টেন্সে পি বিন্দু আছে, এখানে আমাকে কি বের করতে হবে? বিভব নির্ণয় করতে হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স ধরলাম, এটা ডিস্টেন্স, ধরুন এটা ডিস্টেন্স এতটুকু। তাহলে এইটা আমরা এর আগের মতো এটুকু এল, আর এটা কি হবে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এটুকু কি হবে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে একটা মাইনাস কিউ চার্জের জন্য বিভব পাওয়া যাবে, প্লাস কিউ চার্জের জন্য বিভব পাওয়া যাবে, টোটাল বিভবটা বের করতে হবে। তাহলে যদি আমরা বিভব নির্ণয় করি এবার, বিভব নির্ণয়, তাহলে ভি ওয়ান ধরুন মাইনাস কিউ চার্জের জন্য আমি ভি ওয়ান ধরলাম, সেটা হচ্ছে কে মাইনাস কিউ, এই দূরত্বটা কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর ভি টু কি হবে? কে কিউ রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এখন ভি নেট বের করতে হবে পি পয়েন্টে দুইটা চার্জের জন্য, তাহলে এই দুটো যোগ ভি ওয়ান যোগ ভি টু। তাহলে এটা দেখো শূন্য আসতেছে, তাই না? ভি ওয়ান আর ভি টু যোগ করলে শূন্য আসতেছে। শূন্য আসারই কথা, কারণ দুইটা চার্জ যেহেতু সমান, অর্থাৎ মাইনাস কিউ এর চার্জ আর প্লাস কিউ এর চার্জ যেহেতু সমান, তাই না? তাহলে এই কাটাকাটি হয়ে যাবে স্বাভাবিক, যেহেতু সেম মাইনাস কিউ আর কিউ চার্জ থেকে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স তো সেম থাকে, তাই না?
তো এই জন্য এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে আলটিমেট বিভবটা কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো এটা খেয়াল রাখতে হবে যে তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব এর মান শূন্য হয়। হুম। আচ্ছা, আমি দেখতেছি তাহলে। এর উপর যে কোনো বিন্দুতে হুম, 4 নম্বরে, তাই না? 4 নম্বরে এই তো এটা নাকি? এখানে কি বলছে Q1 চার্জটা A পয়েন্টে, Q2 চার্জটা B পয়েন্টে আছে, দুইটার মান। তাহলে তো এটা হচ্ছে ডাইপোল একটা। A আর B এটা একটা ডাইপোল এর মতো সিস্টেম বানাইছে তারা। বলছে Q1 আর Q2 চার্জের জন্য ও বিন্দুতে বিভব নির্ণয় করো। কত আসবে? 0 আসবে। কারণ ও বিন্দুটা ওই যে লম্ব দ্বিখণ্ডকের উপরে আছে। বর্ণিত চার্জ দেওয়ার জন্য ও আর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য একই হবে কিনা। ও আর পি বিন্দু, পি বিন্দুটা কই? এটা বোধহয় পি বিন্দু সম্ভবত। দেখছে কি? ও পি, ও এ, ও বি, এটাই। দাঁড়াও, ও পি, এটাই বোধহয় পি বিন্দু। এটা হচ্ছে 10, এটাও 10, এটাও 10। হ্যাঁ, এটা ওই যে ইয়ার রিলেটেড আর কি, হয়েছে কি বলে, প্রাবল্য রিলেটেড। তাহলে এটা তুমি যদি প্রাবল্য দিয়ে অঙ্কটা করে আসতা তাও হবে। অথবা তুমি যদি নর্মালি করো এখন, মানে যেটা এখন তো প্রাবল্য জানো না, এখন তো জানো যে এ আর বি মিলে একটা প্রাবল্য কি করছে, ডাইপোল তৈরি করছে। তো এখন এই ও পয়েন্টে আর পি পয়েন্টে তুমি যদি তড়িৎ প্রাবল্য বের করো, তাহলে এখন কি তোমাকে অত বড় আহ আলাদা আলাদা করে E1 E2 বের করা লাগবে? লাগবে না। এখন তুমি জাস্ট ওই ই নেটের যে সূত্রটা আছে ওইটা ব্যবহার করে দিলেই হবে। এখন তুমি খেয়াল রাখবে, তোমার এই আর আর এল আর এল কিন্তু সমান সমান। এখন কিন্তু তোমাকে ওই একটা সূত্র আমরা কি করলাম, কেপি বাই আর কিউব, এটা যদি করো তাহলে একটু ভুল হবে। কারণ তখন আর এর ভ্যালুটা অনেক মানে অনেক বড় ধরছিলাম। তাহলে কিন্তু তোমাকে ওই যে মূল যে সূত্রটা এল স্কোয়ার 3/2 এটা ইউজ করে অঙ্কটা করা লাগবে। তাহলে ধরে নাও এই একটা সূত্র দিয়ে তুমি জাস্ট পি পয়েন্টে আর 0 পয়েন্টে আর হচ্ছে পি পয়েন্টে প্রাবল্য নির্ণয় করে ফেলতে পারবে। বুঝতে পারছি কি? বুঝছো? বুঝছো জিনিসটা কি বলতে চাইলাম? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা বিভব নির্ণয় করে ফেললাম। তো এইগুলো আচ্ছা, তাহলে এইগুলো জিনিস কিন্তু মাথায় রাখবা, নোট করে রাখলে বেশি ভালো হয়। যে অক্ষের ভুলে কি হচ্ছে, লম্ব দ্বিখণ্ডকের ভুলে কি হচ্ছে, আর এই সূত্রগুলো একটু মুখস্থ রাখা লাগবে। সূত্রগুলো একটু বড় বড়, কিন্তু কোনো উপায় নেই, মুখস্থ রাখা লাগবে। এই জন্য আর কি সমস্যা। আর হচ্ছে ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক আছে। আচ্ছা, জাস্ট তোমাকে ওই মানে কি বলে, সূত্রের যেই জিনিসপত্রগুলো আছে ওগুলার ইনফরমেশন দিয়ে দিবে, জাস্ট সূত্র ফেলবা, অঙ্ক করবা আর কি, এরকম টাইপের অঙ্ক আছে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেটা বের করতে হবে যে যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর আশপাশে যে কোনো বিন্দুতে আমি যদি বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে চাই তাহলে সেটা কিভাবে করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টপিক। তাহলে যে কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভব নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? তাহলে প্রথমে একটা কাজ করি এবার। এবার আগে প্রাবল্যটা না, আমরা এবার বিভবটা আগে বের করবো। যে কোনো বিন্দুতে বিভব কিভাবে বের করবো। ঠিক আছে। তাহলে আমাকে তাহলে সূত্রটা আরেকবার রাখতে হবে। মাইনাস কিউ চার্জ যেখানে আমি দিলাম একটু বড় করে আগে, ওইখানে আমি প্লাস কিউ চার্জ দিলাম। এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এটা। ঠিক আছে, একটু বাঁকা হলো বোধহয়। ওকে।
আর এইটা হচ্ছে ঠিক মাঝখানের বিন্দুটা, সেটা হচ্ছে ও পয়েন্ট। ওকে। আর ডিস্টেন্স হচ্ছে এটা এল, এটা এল আমি ধরলাম। যে কোনো বিন্দু বলছে তাই না? তো এবার আমি আর অ্যাক্সিস আর কি বলে লম্ব দ্বিখণ্ডকের উপর নিব না, যে কোনো একটা পয়েন্ট আমি এখানে নিলাম। এটা আমার একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট। তো এই পয়েন্টের নাম দিলাম আমি হচ্ছে এম। যে কোনো পয়েন্ট হচ্ছে M। আর এইখান থেকে এটা ডিস্টেন্স ধরে নাও এতটুকু। এটা এটা ডিস্টেন্স ধরলাম, এটা এতটুকু হলো তোমার আর। ঠিক আছে, আমি প্রতিবারে বলতেছি আরটা কি, জিরো বিন্দু থেকে ডিস্টেন্স। ওই যে অর্থাৎ ওই যে দুইটার মাঝখানে যে ও পয়েন্টটা, সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে এম বিন্দু। তো এখন আমাকে এম বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তো এম বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে চাই, তাহলে একটা অ্যাপ্রোচ কি হতে পারে, প্লাস কিউ চার্জের জন্য বিভব বের করব, মাইনাস কিউ চার্জের জন্য বিভব বের করব, যেটা যোগ করে দেবো, তাই না? এটাই তো করতে পারি। এখন প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জের জন্য যদি বিভব বের করতে চাই, তাহলে আমাকে এই দুটো ডিস্টেন্স জানা লাগবে। একটা হচ্ছে এখান থেকে এখানে কতটুকু, আর এখান থেকে এখানে কতটুকু, তাই না? এখন এই দুটা ডিস্টেন্স বের করাটা একটু, আচ্ছা আমি আরেকটা জিনিস ধরে নিই। সেটা হচ্ছে এখান থেকে এটার কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, অর্থাৎ এই এটা থিটাটা কার সাথে কোণ বলতো? এই থিটাটা হচ্ছে তড়িৎ, এই তড়িৎ দ্বিমেরুর যে ভ্রামকটা আছে, সেটা কোন দিকে, এদিকে না? তো এর সাথে এই যে রেখাটা আর ডিস্টেন্সের যে রেখাটা, এটা কত কোণ তৈরি করবে? থিটা কোণ তৈরি করবে, এটা আমি ধরে নিছি। এটা আপাতত ধরলাম না। তো এখন কথা হলো যে আমাকে, আরে, বিভব নির্ণয় করতে হলে তাহলে আমি যেটা বলতেছিলাম, এইটা ডিস্টেন্স আর এইটা ডিস্টেন্স লাগবে। তো এই দুটো ডিস্টেন্স বের করার তো টাফ, তাই না? কারণ এটা তো আর সমকোণী ত্রিভুজ না যে সমকোণী ত্রিভুজের মতো আমি ডিস্টেন্সটা বের করে ফেলবো। তোমাকে আর আর থিটা আমি দুটাই দিয়ে দিব, যে আর কত এবং থিটা কত। কারণ আর আর থিটা না দিলে তো তুমি পয়েন্টটা পাবা না। মানে আমি যেটা বুঝাচ্ছি, যে তোমাকে যখন আমি বলবো যে জিরো পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে একটা বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয় করতে বলছি, তাহলে জিরো থেকে এই আর ডিস্টেন্সে ধরে নাও এটাই আর ডিস্টেন্স, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যে কোনো ডিস্টেন্সই হতে পারে, এই পুরা কোণটাই হতে পারে। তো তোমাকে একটা কোণ দিয়ে দিছি যাতে করে তুমি এক্স্যাক্টলি ওই পয়েন্টটা পাইতে পারো, তাই না? ওই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা কি করছিল, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে চিন্তা করো যে তোমার এই এম বিন্দুটা জানার জন্য দুইটা কোয়ান্টিটি জানা লাগতেছে। একটা হচ্ছে আর কত, যে এই মূল বিন্দু থেকে, মূল বিন্দু ধরুন জিরোটাই মূল বিন্দু, এখান থেকে আমার কত ডিস্টেন্সে আছে এবং কত কোণে আছে। ধরুন যদি 30 ডিগ্রি বললে এত কোণে, 120 ডিগ্রি কোণ বললে এত, 180 ডিগ্রি কোণ বললে এত, এভাবে আর কি। ঠিক আছে, তো থিটা এবং আর এর ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। এখন আমাদেরকে এটা বের করতে হবে যে এম বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, কিভাবে বের করা যায়। তো আমরা একটা বুদ্ধি খাটাবো, মানে মাইনাস কিউ এবং প্লাস কিউ চার্জের জন্য এভাবে না বের করে আমরা বিভবটা একটু অন্যভাবে বের করতে চাচ্ছি। আমরা কি করব, যে এই তড়িৎ দ্বিমেরুটাকে আছে না, আমরা আসলে দুইটা উপাংশে ভাগ করে নেব, দুইটা উপাংশে ভাগ করে নেব। কিরকম? হুম, কিরকম? আমাদের তড়িৎ দ্বিমেরুটা হচ্ছে এদিকে, এই হয়ে গেল, ভারমুখটা হচ্ছে এদিকে, এটা। তো আমরা কি করব, এই ভ্রামকটা মানে পি, যে ভ্রামকটা আছে, এই যে ভ্রামকটা আছে, যে পি, এটাকে দুইটা উপাংশে ভাগ করব। একটা হচ্ছে এই থিটার দিকে কত উপাংশ কাজ করতেছে, এবং এই থিটা লম্ব বরাবর কত উপাংশ কাজ করতেছে, দুইটা। মানে ধরুন একটা বল আছে তোমার কাছে, আমি একটা বল দিছি, ওই যে এটা একটা বল, এফ বল। তো আমি এই এদিকে একটা কোণ দিছি, এরকম থিটা কোণ। তো আমি বের করতে চাচ্ছি এই এফ বলটা থিটা কোণে কত কাজ করতেছে এবং এর লম্ব বরাবর কত কাজ করতেছে। তো থিটা কোণে কত কাজ করবে, এই থিটা কোণের দিকের উপাংশটা হবে এফ কস থিটা, আর এর লম্ব বরাবর এই অংশটা কি হবে, এফ সাইন। এখন এই দুটো উপাংশ তুমি যদি যোগ করো, এফ কস থিটা এবং এফ সাইন থিটা, তাহলে তুমি কিন্তু এই বলটা পাই যাবে, তাই না? উপাংশ তো মানে জিনিসটা এরকম ছিল যে দুটার উপাংশে ভাগ করার অর্থ হলো ওই দুটা যোগ করলে আবার ওইটা ফেরত পাওয়া যায়।
তো আমরা কি করতে চাচ্ছি, এই যে ভ্রামকটা আছে, এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা, এটাকে দুইটা উপাংশে ভাগ করবো। একটা ওই থিটার দিকে কত কাজ করতেছে, আর একটা ওই থিটার লম্ব বরাবর কত কাজ করতেছে। তো থিটার দিকে কত কাজ করবে, থিটার দিকেও কাজ করবে ঠিক এদিকে, তাই না? এই দিকে পি কাজ করবে। এবং লম্ব বরাবর কোন দিকে কাজ করবে, এদিকে নাকি এদিকে, বলতে পারবা? অর্থাৎ এই সবুজ দাগটা হবে নাকি লাল দাগটা হবে, লম্ব বরাবর কোন দিকে কাজ করবে? আমি যদি উপাংশে ভাগ করি পিটাকে, সবুজটা। কেন সবুজটা কেন? হ্যাঁ, দুপাশে বিভক্ত হয়ে যাবে। আচ্ছা, তো এটাও তো লম্ব, মানে এই দাগটাও তো এটার উপর লম্ব। এটা একটা উপাংশ, তো এটা আসে পি কস থিটা, তার একটা উপাংশ পি সাইন থিটা ধরলাম। পি কস থিটা আর পি সাইন থিটা লম্ব আছে, লম্ব উপাংশ দিছি। তো এই পি সাইন থিটা এটা কেন নিবা না, লাল দাগটা কেন কেন নিবা না? এটাও পি সাইন থিটা, বুঝলাম, এটাও লম্ব আছে, পি কস থিটার উপর এটাও লম্ব। কারণ কারণ কেন নিবা না? কারণ পি সাইন থিটা আর পি কস থিটা তুমি যদি নাও, তাহলে এই দুটো লব্ধিটা কি এইদিকে কাজ করবে কিনা? তো সে পি তাহলে এদিকে হয়ে যাচ্ছে, আমাদের পি কি এখানে ছিল না? ছিল না তো, আমাদের পি কি ছিল এদিকে। পি কস থিটা এই দাগটা আর এই দাগটা, অর্থাৎ এই দুটো উপাংশ যোগ করলে তুমি এদিকে পি পাবে, আর ওই দুটো উপাংশ করলে তো ওইদিকে পাচ্ছ। ঠিক আছে, লম্ব উপাংশের সময় ওইটাই আর কি খেয়াল রাখবো, যে তুমি যেদিকে নিচ্ছ ওই দুটো যোগ করে যাতে মেইনটা পাওয়া যায়। মেইনটা যদি না পাওয়া যায় তাহলে তোমার ওটা ভুল হয়ে গেছে, তাই না? এটা আর কি। এটা এমনি বললাম আর কি, যে এটা একটু সময় কনফিউশন লাগে। ঠিক আছে, এটা বাদ দিলাম। তাহলে আমাদের সবুজ দাগটা নিলাম, তাহলে দুইটা উপাংশে ভাগ করে লাভটা কি হলো, এই দুটা উপাংশ এখন আলাদা আলাদা ভাবে এই দুটা উপাংশ নিয়ে আমরা কাজ করবো। তাহলে আমাদের ওই একটা নিয়ে কাজ করা হয়ে যাবে। তো এটাকে আমরা একটু বাড়াই দিলাম, বাড়াই দিলে তো সমস্যা নেই। তাহলে একটা উপাংশ পি সাইন থিটা এদিকে, আর একটা উপাংশ পি কস থিটা ওইদিকে। তো এখন এই পি এর জন্য যে বিভবটা পাইতাম, অর্থাৎ এই দ্বিমেরুর এই পি ভ্রামকের জন্য যে এম বিন্দুতে যে বিভবটা পাওয়া যেত, পি কস থিটা এবং পি সাইন থিটা এই দুইটা আলাদা ভ্রামকের জন্য যদি আমরা এম বিন্দুতে বিভব নির্ণয় করি, তো একই মান পাবো আর কি। বুঝা পাইছি? অর্থাৎ পি ভ্রামকটার যে ইফেক্টটা এম বিন্দুতে থাকতো, সেই সেম ইফেক্টটা আমরা পাবো পি কস থিটা এবং পি সাইন থিটার জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমে পি কস থিটার জন্য এম বিন্দুতে বিভব বের কত হবে সেটা বের করব, পি সাইন থিটার জন্য এম বিন্দুতে বিভব বের করবো, ওটা বের করবো। এরপর দুটো যোগ করে দিলে আমাদের টোটাল বিভবটা বের হয়ে যাচ্ছে। এখন দেখো, যখন তুমি পি কে দুটো উপাংশে ভাগ করে দিচ্ছ, পি কস থিটা আর পি সাইন থিটা, তখন পি কি আর আছে? পি কিন্তু আর নাই, পি বাদ, পি এক্সিস্ট করতেছে না। এখন তোমার সিস্টেমে পি সাইন থিটা আছে, পি কস থিটা আছে। এই দুটার জন্য এম বিন্দুতে আমি যদি বিভব বের করি, তাহলে ওই পি এর জন্য কত বিভব ছিল ওটা বের হয়ে যাবে। এখন এই দুটো করে লাভটা কি হলো, এই যে এখন কি হচ্ছে দেখো, এম বিন্দুটা পি কস থিটার অ্যাক্সিসে চলছে, অ্যালং দ্য অ্যাক্সিস। অর্থাৎ পি কস থিটা যদি একটা ভ্রাম্যক হইতো, তাহলে ওই ভ্রাম্যকটার অ্যাক্সিসে এম বিন্দুটা আছে। আবার পি সাইন থিটা যদি আমাদের একটা ভ্রাম্যক হয়, তাহলে সেই ভ্রাম্যকটার লম্ব দ্বিখণ্ডকের উপর পি বিন্দুটা আছে, এম বিন্দুটা আছে। তাহলে পি সাইন থিটার জন্য লম্ব এম বিন্দুটা এই লম্ব বিন্দুতে আছে, লম্ব দ্বিখণ্ডকের উপর আছে। এবং পি কস থিটার জন্য এম বিন্দুটা এর অ্যাক্সিস এর উপর আছে। তা এখন আলাদা আলাদা ভাবে অ্যাক্সিস এর জন্য এবং লম্ব দ্বিখণ্ডকের জন্য কিন্তু আমরা সূত্র বের করে আনছি। তো ওগুলো এখন ইউজ করতে পারবো এখানে। তো ইজিলি জিনিসটা সলভ হয়ে যাবে। এখন আমাদের বিভব নির্ণয় করতে হবে এম বিন্দুতে, তাহলে এটা বিভব নির্ণয় ধরলাম। তাহলে প্রথমে আমরা ধরে নাও এম বিন্দুর জন্য বের করতেছি, তাই না? ভি, আমরা একটা কি করি, এই যে পি ভি পি কস থিটা বলতে পারো, পি কস থিটার জন্য কত, বা আমরা একটা কাজ করি, এটাকে আমরা এরকম সমান্তরাল দাগ দিয়ে দিই, যে ওই যে এম বিন্দুটা পি কস থিটা সমান্তরালে আছে, তাই না? তাহলে ভি সমান্তরাল, এটা কি হবে, কে, সূত্রটা বলো কি ছিল, যখন অ্যালং দ্য অ্যাক্সিস ছিল তখন ভি বের করার সূত্রটা কি ছিল, কে পি বাই আর স্কোয়ার। অর্থাৎ তোমার যদি তড়িৎ দ্বিমেরুটার ভ্রামক হয় পি,
আর অ্যালং দ্য অ্যাক্সিসে তোমাকে যদি ভি নির্ণয় করতে বলে তাহলে সূত্রটা ছিল কে পি বাই আর স্কোয়ার। তো এখন তোমার এই পি কস মানে সমান্তরালে এম বিন্দুর সমান্তরালে বা এম বিন্দুর অ্যাক্সিসে কোন ভ্রামকটা আছে পি কস সেটা, তাহলে এখানে কে পি কস টা বাই কি হবে আর স্কোয়ার, ঠিক না? আর ভি পি সাইন থিটার জন্য ভ্রামকটা কি তড়িৎ বিভব কত হবে লম্ব দ্বিখণ্ডক। তাহলে এই পি সাইন থিটা লম্ব দ্বিখণ্ডকের উপর আমরা জানি কি হয় বিভব শূন্য হয়, একটু আগে পড়ে আসলাম যে তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য। তাহলে পি সাইন থিটা এই তড়িৎ দ্বিমেরুটার জন্য এম বিন্দুতে কোনো কোনো বিভব পাওয়া যাবে না, তাই না? এটা হবে জিরো। তা এখন টোটাল বিভবটা কি হবে ভি নেট, দুইটা ভ্রামক আছে মনে করো, এই দুইটা ভ্রামকের জন্য বিভবটা কি হবে দুইটা যোগফল। তাহলে এটা আসতেছে কি জিরো যোগ কে পি কস থিটা বাই আর স্কয়ার। তাহলে আমাদের ইয়াটা আসতেছে সূত্রটা কি আসতেছে ভি নেট হচ্ছে কে পি কস থিটা বাই আর স্কয়ার। বুঝতে পারছো কি? ঠিক আছে, এখন তাহলে আমাদেরকে কি করতে হবে প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন প্রাবল্য যদি নির্ণয় করি প্রাবল্য নির্ণয় ক্ষেত্রে আমরা ঠিক এই সেম আহ ইয়াটা খাটাইতে পারি, সেম অ্যানালজিটা খাটাইতে পারি। যে আমরা প্রথমে ওই যে পি কস থিটার জন্য প্রাবল্য বের করব, পি সাইন থিটার জন্য প্রাবল্য বের করবো এবং এরপরে ওই দুটা কি যোগ করে দেবো। তাহলে এটা এই সেম ইয়াতে মানে কি বলে অ্যারেঞ্জমেন্টে আমরা প্রাবল্যটা বের করবো। তাহলে প্রথমে তাহলে আমরা কি করি প্রাবল্য নির্ণয় করব এই ই যেটা আর কি সমান্তরাল আর কি ওটার জন্য, সমান্তরাল বলতে পি কস থিটার জন্য কত প্রাবল্য হবে। তাহলে সূত্রটা আমাকে লাগবে এখন যে অ্যাক্সিস এর দেখো পি কস থিটা এই তড়িৎ দ্বিমেরুটা এখন দুইটা দ্বিমেরুর মতো মনে করো যে এটা একটা দ্বিমেরু যেটার জন্য চার্জ আছে এখানে আর এখানে, যেটা একটা দ্বিমেরু আর আরেকটা এটা একটা দ্বিমেরু। দ্বিমেরু বলতে তড়িৎ দ্বিমেরু, তাহলে দুইটা দ্বিমেরুর জন্য আলাদা আলাদা ভাবে এম বিন্দুতে আমি কি বের করবো প্রাবল্য বের করবো, এরপর দুটো যোগ করে দিলে কাজ শেষ। তাহলে পি কস থিটার জন্য আমার এইটা অ্যালং দ্য অ্যাক্সিস না এম বিন্দুটা অ্যালং দ্য অ্যাক্সিস, তো অ্যালং দ্য অ্যাক্সিস যদি হয় তাহলে সূত্রটা কে ছিল কে, এখানে সূত্রটা দেখো টু পি বাই আর স্কোয়ার ছিল, দেখো কে টু পি বাই আর স্কোয়ার ছিল, এটা সূত্র ছিল। তাহলে এখানে কি হবে টু পি কস থিটা বাই আর স্কোয়ার, আর স্কোয়ার তো ছিল না আর কিউব ছিল, আর কিউব ই কস থিটা বাই আর কিউব। আর আমরা যদি এটার জন্য বের করি এই পি সাইন থিটার জন্য বের করি, এটা হচ্ছে এই যে লম্ব এর লম্ব দ্বিখণ্ডকের উপর এম বিন্দুটা আছে, তাহলে এটা একটু আগে আমরা সূত্রটা বের করলাম না কে পি বাই আর কিউব। তো এখানে সাইন থিটা হবে কেন, কারণ এইটার মানটা কত পি সাইন থিটা, মানে এই মানটাকে তুমি যদি ধরে নাও লেটস সে বি চিন্তা করো, এই মানটাকে তুমি লেটস সে এ চিন্তা করো, তাহলে এ মানের তড়িৎ দ্বিমেরুর জন্য এম বিন্দুতে প্রাবল্য কত হবে সূত্র অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে কে পি বাই আর কিউব, তাহলে এখানে কি হবে কে এ বাই আর কিউব, তাহলে এ এর ভ্যালু এখানে কত সরি সূত্রটা হচ্ছে কে টু পি বাই আর কিউব, তাহলে এখানে কি কি হবে কে টু এ বাই আর কিউব, তো এর ভ্যালু এখানে কত পি কস থিটা, ঠিক আছে? আর পি সাইন থিটা ধরে নাও বি দ্বিমেরু বিশিষ্ট এটার জন্য এম বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, তো এম বিন্দুটা এই পি তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর আছে, তো লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য নির্ণয় সূত্রটা কি করলাম কে পি বাই আর কিউ, তাই না? তাহলে এটা কি হবে কে বি বাই আর কিউ, বি এর ভ্যালু কত হচ্ছে পি সাইন থিটা, তো এটা আর কি। তো এটা যদি না বুঝো তাহলে একটু বলতে পারো নাহলে আমি আগাই। ঠিক আছে, তাহলে আমি এর তাহলে টোটালটা কি হবে এই দুটো যোগফল, তাই না? এই দুটো যোগফল ই নেট। তো এখন এই দুটো তো ভেক্টর আসে, তাহলে আমাকে এখানে তো ভেক্টর যোগ করতে হবে, তাই কি না? ভেক্টর যোগ করতে হবে কিনা?
এখন তুমি দেখো এই অ্যালং দ্য অ্যাক্সিস এর জন্য পি কস থিটার জন্য তোমার তড়িৎ প্রবাবলটা কোন দিকে কাজ করবে? পি কস থিটার জন্য তড়িৎ প্রবাবলটা কোন দিকে কাজ করবে? এদিকে করবে কিনা? অর্থাৎ এটা। আর পি সাইন থিটার জন্য এই তড়িৎ ইয়াটা এদিকে কাজ করবে কিনা? এটা চিত্রটা একটু উপরে হয়ে গেছে, আর একটু এখানে নিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, দেখো এইটা হবে ই সমান্তরাল, আর এটা হবে ই। এই দুটো কি বুঝতে পারছো কেন হলো? পি সাইন থিটার দিক এদিকে, মানে এই বরাবর। তাহলে এর জন্য যে তড়িৎ প্রবাবলটা পাবা, ওটা আমি কি বললাম একটু আগে? বললাম যে কি হয়, সবসময় মোমেন্টের বিপরীতে হয়, তাই না? তাহলে এদিকে হবে এই লম্বটা। আর এটার জন্য কি হবে, এই যে পি কস থিটার জন্য আমি কি বললাম, বহির্মুখী হয় সবসময়। তাহলে এই বহির্মুখী হলে এদিকে হবে। বুঝাতে পারছি না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই দুটো আমরা লব্ধি বের করতে বলো। পি সাইন থিটা বাই, হ্যাঁ, কে পি সাইন থিটা বাই আর কিউব, তাই তো লিখছি। ওটা কেন হইলো না? এই যে দেখো, এই ই যে লম্বটা আছে, এটা হচ্ছে পি সাইন থিটার জন্য কত তড়িৎ প্রাবল্য। তাহলে এইটা কি, পি সাইন থিটা এই তড়িৎ প্রাবল্য বিশিষ্ট, এই তড়িৎ দ্বিমেরুর জন্য এম বিন্দুটা কি এর লম্ব দ্বিখণ্ডকের উপর আসে না? এই লম্ব দ্বিখণ্ডকের উপর যদি থাকে, তাহলে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্রটা আমরা কি করে আসলাম? ই হচ্ছে কে পি বাই আর কিউব হবে। যদি, আর ওইটা তো এই যে সমান্তরাল যখন নিলাম, তখন ওটা হচ্ছে অ্যাক্সিস বরাবর সূত্রটা কি ছিল? কে টু পি বাই আর কিউব। তাই এটা অ্যাক্সিস এর জন্য অ্যাক্সিস বরাবর, আর এটা কি লম্ব দ্বিখণ্ডকের উপর। এই জন্য এখন ওই যে যেটা বলতেছিলাম, এগুলো এখন কি ভেক্টর যোগ করতে হবে। এখন দেখো, এইটা আর এটা কি 90 ডিগ্রি কিনা বলো? এই দুইটা তড়িৎ প্রাবল্য 90 ডিগ্রি কিনা বলো? হ্যাঁ, কারণ এইটা এই লাইনের উপর লম্ব তো এইটা হচ্ছে, কারণ এইটা তোমার 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে না? দেখো 90 ডিগ্রি কেন হবে, এটা বুঝছো কিনা? রাইসা বুঝছো তো নাকি? এখন দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওদের মান নির্ণয়ের সূত্রটা কি এটা কিনা? এই যে আর ইকুয়াল টু রুট ওভার ই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি আর কিউ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এদের লব্ধি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা ভেক্টরে পড়ছি। তাহলে এখন জাস্ট মানগুলো বসাই দিই আমি। মানগুলো যদি বসাই দাও, তাহলে কোথায় দিয়ে কি করি, কাজ করা যায়। পি সাইন থিটা, পি কস থিটা, চলো কে স্কোয়ার, দাঁড়াও, যেগুলো কমন যায় ওগুলো আমি কমন নিলাম, ঠিক আছে। কে পি আর কিউব, এটা তো কমন যায়, তাই না? কে পি আর কিউব এই পুরাটা কমন যাচ্ছে, গেলে এটার উপর হলো স্কোয়ার 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো তো এটা বুঝা পাও কিনা? এই জিনিসটা কি বুঝা পাইছো, এটা যে করলাম? আচ্ছা, একটু বোধহয় ভুল লেখছি তাহলে, সরি সরি, এই পিটা তো উপরে হবে। আচ্ছা, আমি পুরোটাই লিখি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। কে টু পি কস থিটা আর কি, এটার উপর হোল স্কোয়ার যোগ, হ্যাঁ হ্যাঁ, বাকিটা তো বুঝছো, হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও, এই লাইনটা লিখে দিই, তাহলে আমার নিজেরও ভুল হবে না। যাই হোক, তাহলে দেখো এই যে আমরা একটা কাজ করে নিলাম, এইভাবে কাজ করে নিই যে কে পি বাই আর কিউব, যেহেতু দুইটাতে কমন আছে, এটা কমন
হোল স্কোয়ার করে লিখলাম, আর এখানে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা তো বুঝছো বোধ হয়। তো এখন রুট করে দিলে এখানে কে পি বাই আর কিউবটা থাকতেছে, আর এখানে থাকতেছে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটুকু বুঝছো কিনা? হুম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা সূত্র, এটাই তোমরা সূত্র হিসেবে নিতে পারো, বা আমরা যদি আরেকটু এটাকে ছোট করি, কে পি বাই আর কিউব, তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কস স্কোয়ার থিটা বানাই দিব। 4 cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাটাকে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এটা কি আসতেছে, কে পি আর কিউব 1 প্লাস পি cos স্কোয়ার। তাহলে এইটাই আমাদের সূত্র, ঠিক আছে, এই নেট। কে পি আর বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। অর্থাৎ যে কোনো বিন্দুতে যদি আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলে, তাহলে আমাকে কি কি জানতে হবে, দুইটা জিনিস খালি জানতে হবে, সেটা হচ্ছে আর কত এবং থিটা কত। আরটা কি ছিল, ওই জিরো বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব কত, এবং থিটাটা কি ছিল, ওই তড়িৎ দ্বিমেরুর মানে এই কি বলে মোমেন্টের বা ভ্রাম্যকের সাথে কোণটা কত, ওটা বলে দিবে যে ভ্রাম্যকের সাথে কোণ 30 ডিগ্রি কোণে এত মিটার দূরত্বে একটা বিন্দু আছে, ওই বিন্দুতে প্রাবল্য কত, এটা বের করতে হবে। তো তোমাকে তখন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার আর আর এই থিটা জানলে তোমার এটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হলো যে তো বের করলে, এটা তো একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি একটা কি হলো যে তুমি মান বের করলে, দিকটা বের করতে হবে না, যে কত কোন দিকে। তুমি তো মান বের করে দিলা, ঠিক আছে, কোন দিকে সেটা বের করতে হবে না। তো দিকটা বের করবে কিভাবে? তো আমি এখান থেকে ছোট একটা চিত্র আঁকি, ওই চিত্রটা আমি এখানে আঁকার চেষ্টা করতেছি, মানে এই যে এটা দেখ। আরে তাহলে আমার এই কোণটা, এটা কত ছিল, 90 ডিগ্রি। এইটা হচ্ছে সমান্তরালে ছিল, এটা হচ্ছে লম্ব দিকে ছিল। দেখো তো এটা ছিল কিনা, এই যে এইটা আর এটা, এই চিত্রটা খালি ওখানে আমি আঁকছি, এই পয়েন্ট থেকে আঁকছি আর কি। আর এই যে এই দুইটার যে ইয়াটা আছে, লব্ধিটা, এইটার আর এইটার লব্ধিটা, সেটাকে আমি নাম দিলাম ই নেট, যেটা আমরা, যেটার মানটাই আমরা বের করছি এখানে, এই যে এটা। এখন এই দিকটা বের করতে হবে, আমি দিকটা এইটার সাথে বের করতে যাচ্ছি। ধরে নাও এটা ফাই, সমস্যা আছে কি? আর এটা ওই এম বিন্দুটা আছে। তো টেন ফাই ইকুয়াল টু কি লেখা যাবে তাহলে? টেন ফাই ইকুয়াল টু লেখা যাবে, যার সাথে কোনটাকে খালি রাখতে হয়, তারপর ই কস 90 ডিগ্রি, তারপর ই সাইন 90 ডিগ্রি। তাহলে টেন ফাই ইকুয়াল টু কি আসছে, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত জানি, 1, তাই না? আর কস 90 ডিগ্রি ভ্যালু 0। তাহলে ফাই এর ভ্যালু আসতেছে এই যে, ফাই ইকুয়াল টু তুমি লিখতে পারবা কোনটা, টেন ইনভার্স, বুঝতে পারছো কি?
ফাই এর ভ্যালু কেন বের করবো? কারণ তোমাকে তো এই ইয়াটা কি বলে, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইটা ফাই এর ভ্যালু বের হলো যে E1 আর E2। এখন আমরা তো ই নেটের জন্য একটা সূত্র বাইর করে রাখছি যাতে করে ই ই এই যে মানে সমান্তরালটা আর এই যে লম্বটা বের করতে না হয়। তাহলে এখন কি করা যায়? অন্যভাবে বের করতে হবে, তাই না? তো জিনিসটা আগে শেষ করি। 10 ফাই এইটা সমান কি লেখা যায় দেখো। এই কোথায় লিখবো আমি এটা? এইখানে লিখি। এইখান থেকে লেখা, হ্যাঁ, এগুলো নিয়ে আসছি, দাঁড়াও একটু, দাঁড়াও একটু ওয়েট করতে হবে। হুম। তো তোমার 10 ফাই এর ভ্যালু বের করার জন্য ই লম্ব বাই ই সমান্তরাল এইটার অনুপাত লাগে। তো এখান থেকে দেখো এই দুটার অনুপাতটা কি কি লেখা যায়? এইটা ডিভাইডেড বাই এইটা সমান্তরাল, তাই না? এটার অনুপাতটা কি লিখতে পারি? হাফ 10 থিটা লেখা যায় কিনা? যায়, যায় কিনা বলো? যায়। তাহলে 10 ফাই ইকুয়াল টু আমরা হাফ 10 থিটা লিখি। কারণ থিটার ভ্যালু তো তুমি জানো। থিটার ভ্যালু জানলে তোমাকে আর এইটা এই লম্ব আর এই সমান্তরাল বের করা লাগতেছে না। তাহলে ফাই এর ভ্যালুটা আসতেছে কি? 10 ইনভার্স অফ হাফ 10 থিটা। তো তুমি এই দুইটা সূত্রই মনে রাখবে। কখন কি দেয় জানা নেই, তবে এই নিচেরটাই বেশি আসবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? বুঝা গেছে? হ্যাঁ। আমি 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 বললামটা কি, যে তোমাকে যে এই যে কয়টা সূত্র হলো বলো তো? সূত্র হলো তিনটা কেস, তিনটা কেসের জন্য দুইটা করে যদি ধরো, তাহলে 6টা সূত্র, তাই না? তাহলে 6টা সূত্র যদি মনে রাখো তাহলে দেখবা যে তড়িৎ দ্বিমেরু রিলেটেড সবকিছু পারতেছে। কারণ হলো এইগুলা দিয়েই আসবে ম্যাথগুলো, আর সূত্রগুলো দিয়ে আসবে না। আর সূত্র বসাবো, মান বের করবো, কাজ শেষ। তাহলে সূত্রগুলো বসাইতে পারলে হলো ভালো হবে। আর আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে ওই ডিরেকশন গুলো খেয়াল রাখতে হবে। ডিরেকশন অর্থাৎ বিভবের ক্ষেত্রে ডিরেকশন নাই, এটা তো একটু ইজি। আর স্থির তড়িৎ আমাদের একটু স্থির তড়িৎ, তাপগতিবিদ্যা এগুলোতে একটু সূত্র বেশি। তাপগতিবিদ্যায় কিন্তু অনেক সূত্র ছিল, অনেকগুলো। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের, শেষ হচ্ছে যে কোনো বিন্দুর জন্য। এখন আরেকটা জিনিস আমাদের একটা কি বলে, কি বলবো এটাকে, একটা মানে একটা কনসেপ্ট দেখতে হবে। কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা দেখলাম যে তড়িৎ দ্বিমেরু যে কোনো বিন্দুতে, সরি, যে কোনো পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করার সূত্রটা হচ্ছে ই নেট, মানে মানটা যদি বের করি সেটা কি আসতেছে, কে পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস পি কজ স্কোয়ার থিটা। এটা ছিল না? আর 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 থিটাটা কি ছিল মনে আছে তো? ওই জিরো বিন্দু থেকে কত ডিস্টেন্স এবং তড়িৎ দ্বিমেরুর ভ্রাম্যকের সাথে কত কোণে আছে, কত কোণে ওই পয়েন্টটা আছে। ঠিক আছে, এটা ছিল আর এগুলো। তো এখন আমি এখানে তড়িৎ ওই ভ্রাম্যকটা আঁকলাম, কারণ আমি এখানে ভ্রাম্যকটা আঁকি। জন্য এটা আমার ভ্রাম্যক এখানে। এই ভ্রাম্যকের এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, আর এখানে হচ্ছে ওই আমার জিরো পয়েন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে এইটা, আরে কি রে? এখান থেকে এইটা একটা পয়েন্ট ধরলাম, এইখানে একটা পয়েন্ট ধরলাম আমি, হলো ধরে নাও এই যে ঠিক, মানে একদম লম্ব দ্বিখণ্ডকের উপর আর কি, ধরে নাও আরেকটা পয়েন্ট ধরলাম এই যে এখানে। ঠিক আছে, আরেকটা পয়েন্ট ধরলাম এখানে। এই কয়েকটা পয়েন্ট ধরলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি একটা পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। তো এই তড়িৎ দ্বিমেরুটার যে ভ্রাম্যকটা আছে সেটার দিকটা কোন দিকে? এদিকে, তাই না?
ভ্রামকের দিকটা যদি আমি ধরি সেটা হচ্ছে এইদিকে। তাহলে এখন আমরা এই থিটাটা কি, থিটার পরিচয় কি ছিল, যে থিটা হলো ভ্রামকের সাথে ভ্রামকের সাথে পজিটিভ, ভ্রামকের সাথে কোণ বললেই হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ভ্রামকের সাথে কোণ, এটা নিতে হবে তোমার। ভ্রামকের সাথে কোণ, ঠিক আছে, খেয়াল রাখো ভ্রামকের সাথে কোণ। তাহলে ভ্রামকের সাথে যদি কোণ বলে, তাহলে এই পি পয়েন্টের জন্য, মানে এই পি পয়েন্টের জন্য এই এটা হচ্ছে কত, এই কোণটা ধরে নাও থিটা 1, আর এটার জন্য কি হবে, এটা ধরলাম থিটা 2, আর এই আর ডিস্টেন্সের জন্য কি মানে আর পয়েন্টের জন্য কোণটা কি হবে, থিটা 3, আর এই এসটার জন্য থিটা 4 আসবে। তুমি এই থিটা 4টাকে এইভাবেও নিতে পারো, অর্থাৎ পজিটিভ দিক থেকে নিতে পারো, অথবা এই যে নেগেটিভ দিক থেকেও নিতে পারো, ঠিক না, পজিটিভ থেকে নিতে পারো, নেগেটিভ থেকে নিতে পারো। তো আমরা একটা কাজ করি, আমি কি করি, নিলে হলো, এই পয়েন্টটা বাদ দিলাম আপাতত যাতে সহজে বোঝা যায়। এটা হচ্ছে তো কত, থিটা 3 ধরলাম। ওকে, তো এখন দেখো ই নেটের যে মানটা, ই নেটের যে মানটা সেটা হচ্ছে তোমার, ই নেট না, আমি সরি, ভি বের করো। ই নেট তো সবসময় পজিটিভে আসে, ভি বের করে, ভি নেট, ভি নেট হবে কে পি কস থিটা বাই আর, আর ছিল না, কে পি কস থিটা বাই আর, ভুলে গেলাম, কে পি কস থিটা বাই আর, আর স্কোয়ার। হ্যাঁ, এইটার ক্ষেত্রে এই যে ভি এর যে ইয়াটা সাইনটা, মানে ভি পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে, এটা কার উপর ডিপেন্ড করতেছে বলো তো, কস থিটার উপর, তাই না? কারণ কে পি আর স্কোয়ার এগুলো সব তুমি মান নিবা, আর কি। এগুলো কে পি আর স্কোয়ার এগুলো তুমি মান নিবা, শুধু যে মানটা এত, কস থিটার মানের উপর ডিপেন্ড করতেছে ভি নেটের সাইনটা কি আসবে, পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে। তাহলে দেখো আমরা জানি কস থিটার ভ্যালুটা কি হয়, যদি এটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তো থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, কস থিটার ভ্যালুটা কি আসে বলো তো, পজিটিভ আসে না? অর্থাৎ cos থিটা, এই যে দেখো প্রথম কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, এ সরি, কি বলে, কি বলতেছে, ভুল বললাম একটা, সরি, থিটার ভ্যালু যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে cos থিটার ভ্যালু আসে পজিটিভ, তাহলে ভি এর ভ্যালু আসবে কি, পজিটিভ। আর থিটার ভ্যালু যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তাহলে cos থিটার ভ্যালু আসে নেগেটিভ, তাহলে ভি এর ভ্যালু আসবে নেগেটিভ। এটা আর কি একটু বোঝাইতে চাইছিলাম। তার মানে পি আর কিউ বিন্দুতে তুমি পজিটিভ পাবা ভি এর ভ্যালু, এবং আর বিন্দুতে ভি এর ভ্যালু তুমি পাবা নেগেটিভ। এখন মাইনাসের দিকে কেন দেখালাম না, কারণ দেখো আমি যদি মাইনাসের দিকে ধরি, ধরুন এটা ধরলাম এস পয়েন্ট, তো এস পয়েন্টে এইটা কোণ হবে, নেগেটিভ কোণটা নিলাম, কত, -θ4 ধরলাম, তাহলে কস থিটা 4 যা কথা, কস -θ4 তো একই জিনিস, তাই না? কারণ কজের ক্ষেত্রে তো মানের কোনো, মানে কি বলে, নেগেটিভ কোণটা মানে কোনো ইফেক্ট ফেলে না, তাই না, কস থিটার ভ্যালু যা, কস মাইনাস থিটার ভ্যালু তা। তো এখন তুমি জাস্ট দেখবা যে এই থিটার ভ্যালু যে মানটা, এটা কি গ্রেটার দেন 90 ডিগ্রি আছে নাকি লেস দেন 90 ডিগ্রি আছে। যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তাহলে cos থিটার ভ্যালুটা কি আসবে, সরি, গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে cos থিটার ভ্যালুটা আসবে নেগেটিভ, আর লেস দেন 90 ডিগ্রি আসলে cos থিটার ভ্যালুটা আসবে পজিটিভ। আর ওইটার পজিটিভ নেগেটিভ আসা মানে হলো বিভবটা পজিটিভ নেগেটিভ আসে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখো, ঠিক আছে, বুঝতে পারছো? এমসিকিউ তে যদি আসে, পারবা না বলতে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বিভবটা? হ্যাঁ, 180 থেকে বড় হইতে পারে, মানে আমি কি বললাম, তুমি ওইটা না করে, মানে ধরে নাও এইটার চিন্তা করলো না, আরে এইটা চিন্তা করলো না, তারপর কি এই পাশে যাইতা, তো এই পাশে তুমি এই যে ধরে নাও এস এর জন্য তুমি তো এইভাবে ঘুরে যাইতে পারতো, তো আমি এই পাশ দিয়ে আসছি, তাহলে তুমি জাস্ট একটা উপরেরটা অ্যানালাইজ করলে নিচেরটাও অ্যানালাইজ হয়ে যায়, বুঝনি? কারণ cos থিটার জন্য যে cos থিটার জন্য হচ্ছে cos থিটা যা, cos মাইনাস থিটাও তা। তো নিচের টুকু পার্ট, এইটুকু পার্টের জন্য তো আমরা নেগেটিভ কোণগুলো নিয়ে চিন্তা করতাম।
তো যেহেতু পজিটিভ কোণগুলো যে রকম বিহেভ তোমাকে দিছে, নেগেটিভ কোণগুলো তাই বিহেভ দিবে না, বুঝনি? অর্থাৎ তুমি চিন্তা করো, cos 170 ডিগ্রি ভ্যালুর জন্য নেগেটিভ পাইলে cos -170 জন্য তুমি নেগেটিভই পাবে, কারণ cos 170 আর cos -170 একটা মানে, কারণ আমরা জানি cos এর ভিতর কি নেগেটিভ চিহ্ন কোনো ইফেক্ট ফেলে না, তাই না? cos একটা ইভেন ফাংশন। তোমাদের কি পড়াইছিলাম কি ইভেন ফাংশন অড ফাংশন ম্যাথে? পড়াইছিলাম আমার যতদূর মনে পড়ে, যে মাইনাসটাকে খেয়ে ফেললে এটা ইভেন ফাংশন, মাইনাসটাকে না খাইলে এটা অড ফাংশন। এটা বোধহয় ইয়ার সময় পড়েছিলাম, যে কি বলে, ইন্টিগ্রেশনে। যাই হোক, তো ওইটার জন্য বলতেছি যে উপরের পার্টটা অ্যানালাইজ করলে নিচেরটা অলরেডি অ্যানালাইজ হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এই যে লম্ব দ্বিখণ্ডকটা আছে, এই লম্ব দ্বিখণ্ডকের এই সাইড গুলোতে সবসময় তুমি পজিটিভ পাবা বিভবের ভ্যালু, আর এই সাইডটাতে সবসময় তুমি নেগেটিভ পাবা বিভবের ভ্যালু। তুমি চিন্তা করে দেখো পাবা কিনা, বলো, চিন্তা করো, যে এই সাইডের জন্য সবসময় লেস দেন 90 ডিগ্রি পাচ্ছ, এই দুইটা সাইডের জন্য, মানে এইটা সাইড আর এইটা সাইডের জন্য দেখবা কজের ভিতরে লেস দেন 90 ডিগ্রি ঢুকতেছে, মানে মানটা আর কি। আর লেস দেন 90 ডিগ্রি হলে মানটা পজিটিভ পাওয়া যাচ্ছে। আর এই দুইটা সাইডের জন্য কজের ভিতরে মানটা ঢুকতেছে গ্রেটার দেন 0 আর কি। গ্রেটার দেন 0 কেন বলতেছে, 90 ডিগ্রি হচ্ছে বড়, তো 90 ডিগ্রি হচ্ছে বড় ঢুকলে তোমার মানটা নেগেটিভ আসবে। রাইসা, তুমি কি বুঝছো? ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি শেষ, আমরা এখন কয়েকটা ম্যাথ দেখি। ও, শেষ তো হয়নি, আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। সমস্যা নেই, এই ম্যাথটা দেখেও এটা পড়ি আগে। উম, এই ম্যাথটার অ্যান্সার আমাকে বলো তো, কি আসবে? কত? কি সূত্র ইউজ করবো? E = K 2P/R³ এটা সূত্র ইউজ করবো। P এর ভ্যালু কিভাবে বের করবা? Q এর মান ইন্টু 2L। 2L টা কি? ওই দুটোর মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। Q এর মান এই যে 1 মাইক্রোকুলম্ব দেওয়া আছে। তো কুলম্ব। 2L এর ভ্যালু কত হবে? 2L এর ভ্যালু কি 2 মিলিমিটার হবে নাকি 1 মিলিমিটার হবে? 1 মিলিমিটার হবে, ঠিক আছে না? কারণ 2L টা বোঝাচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মান বসাও, এটা তো কোনো ব্যাপার না, এটা 9 × 10⁹ 2। পি মানে Q × 2L, কিউ এর ভ্যালু হচ্ছে 1 × 10⁻⁻6, আর 2L মানে হচ্ছে 1 মিলিমিটার।
বলে দিছি তো, হ্যাঁ। তাহলে 1 × 10⁻³ ডিভাইডেড বাই r³ 10 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? 10 × 10⁻²³ এটা করলেই তো চলে আসছে কত। ঠিক আছে, এটা করবা, এভাবে করবা আর কি। তো সলভ করে দিলাম। মানগুলা কিন্তু বসাইতে পারতে হবে, যে এটা মাইক্রো কুলম, মাইক্রো থেকে কিভাবে তোমার কুলম্বে গেলাম, মিলিমিটার থেকে মিটারে যাইতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হবে। ঠিক আছে? আর তোমরা কোন ক্যালকুলেটর ইউজ করো? আয়শা, সেকেন্ড না, সেকেন্ড এডিশন নাকি থার্ড, সরি, ফার্স্ট এডিশন? আলোটা? ইএস প্লাস? ও, এটা এটা তো ইএস ছিল। আরে, ঠিক আছে, করো, এটাই করো। তোমরা, ঠিক আছে, করলে হলো। যাই হোক, ওটাতে একটু পারদর্শী হতে হবে। হ্যাঁ, যেটা আমরা এবারকার টপিক, এই যে তড়িৎ দ্বিমেরুর, এটা লাস্ট টপিক আর কি, যে ওয়ার্ক ডান ইন রোটেটিং ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ঠিক আছে, এটা কিভাবে করব? তাহলে আমাদের যে তড়িৎ দ্বিমেরুটা ছিল, ওটা ধরুন আমি এইভাবে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে -Q, এটা হচ্ছে Q, আর এই যে দিকটা যেটা দিলাম সেটা ওর ভ্রামকের দিক নির্দেশ করছে। তো এখন আমি কি করব, এটাকে ঘুরাই দিব আর কি, এটাকে ঘুরাবো। তো এটাকে ঘুরাইলে আমাকে কিন্তু একটা কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? ধরুন এটা -Q, এটা হচ্ছে +Q। আমি এটাকে এই দিকে ঘুরাই দিছি, এখান থেকে ধরে ঘুরাই দিছি। তো এখন এটাকে ঘুরাইতে গেলে কাজ করতে হবে, এটা আবার কি কথা? ঘুরাইতে গেলে কেন কাজ করতে হবে? তো যেটা হচ্ছে, আমরা কল্পনা করব যে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে, ওটা একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে, একটা সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে। তো সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে এটাকে ঘুরাইতে গেলে আমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে। যেমন জিনিসটা কি বোঝাচ্ছি, ধরে নাও যে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে এরকম ভাবে আছে। মানে চিন্তা করো যে এখানে অনেকগুলো চার্জ আছে, +Q এরকম অনেকগুলো চার্জ আছে। ঠিক আছে, তো এই চার্জ গুলোর জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকগুলো এই দিকে, এর দিক। এখন এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি আমি একটা ইয়াকে রাখি, মানে একটা কি বলে, তড়িৎ দ্বিমেরুকে রাখি, এবং সেটাকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি, তাহলে আমাকে কাজ করতে হবে। তাহলে আমাকে কাজ করতে হবে কিরকম? ধরুন আমি এই ইলেকট্রিক ফিল্ডটাকে, মানে তোমার তড়িৎ দ্বিমেরুটাকে রাখবো, এই যে এখানে রাখলাম। এখন তুমি একটু খেয়াল করবে, আমি যখন এইভাবে অ্যাঙ্গেল করে রাখবো, তখন এখানে এটা অটোমেটিকলি ঘুরে যাবে। মানে চিন্তা করো, এখানে ইলেকট্রিক ফিল্ড গুলো আছে, অর্থাৎ দেখো ইলেকট্রিক ফিল্ড আছে মানে কি, তুমি যদি এখানে একটা +1 কুলম্ব চার্জকে রাখো ধরে নাও, তাহলে ওটা কিন্তু বিকর্ষণ বলের জন্য এদিকে দৌড়ানো শুরু করে দিবে, তাই না? মানে একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করবে। ধরে নাও তুমি এখানে -10 কুলম্ব নিছো, তাহলে এই -10 কুলম্বটা এদিকে মানে দৌড় দিবে। তার মানে ওখানে তুমি কোনো চার্জ রাখলে ওইটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করবে। এখন চিন্তা করো, আমাদের যে তড়িৎ দ্বিমেরুর যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমে দুইটা চার্জ আছে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ।
তো তুমি চিন্তা করো এই পজিটিভ চার্জ যেটা আছে এই পজিটিভ চার্জের উপর এই যে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে বল দিবে বলো? ওই ওর দিকে বল দিবে, তাই না? অর্থাৎ এইদিকে একটা বল অনুভব করবে সে এই ইলেকট্রিক ফিল্ড গুলোর জন্য, তা সে এদিকে একটা বল অনুভব করবে এই দিক বরাবর। প্লাস কিউ চার্জটা বলটা অনুভব করবে কি এদিক বরাবর, করবে কিনা? ধরে নাও F1 বল অনুভব করবে। আর ঠিক মাইনাস কিউ চার্জটা বল অনুভব করবে ঠিক এদিকে, করবে কিনা? চিন্তা করো। তাহলে করলে এইদিকে আমি ধরলাম এফ বল এ পাইলো আর এফ বল এ পাইলো, এখন দুইজনে সমান বল পাবে, দিকটা বিপরীত হবে। তাহলে দুজনে মানে সমান বল পাবে কিন্তু দিকটা বিপরীত হবে, কারণ দুইজনের তো চার্জ সমান, তাই না? চার্জ যদি সমান হয় তাহলে দুজনের প্রাপ্ত বলটা অলমোস্ট সেম সেম হবে। এফ পাবে, এফ বল পাবে। তো ওর দিকে এফ বল কাজ করতেছে এইদিকে, ধরে নাও সেম না ধরে আমরা একটা F1 ধরি একটা F2 ধরি, কারণ যেহেতু ডিস্টেন্সটা একটু কম বেশি হতে পারে, ধরে নাও এ একটু কম ডিস্টেন্সে আছে ও একটু বেশি ডিস্টেন্সে আছে, কিন্তু কথা হলো যে এই দুইটা বল কি ভিন্ন ভিন্ন বল পাবে কিনা বলো? বুঝাতে পারছি কি? ধরলাম যে প্লাস কিউ চার্জটা F1 বল লাভ করবে এবং মাইনাস কিউ বলটা F2 বল লাভ করবে এইদিকে। এখন তাহলে তুমি যখন এই অ্যাঙ্গেল করে রাখবা, তাহলে এইটা কি এভাবে থাকবে নাকি ঘুরে যাবে বলো? ঘুরে যাবে স্বাভাবিকভাবে। তোমরা টর্ক করছো না, টর্ক নিউটনিয়ান মেকানিক্সে কি ছিল? যদি আমার একটা এরকম সুষম দণ্ড থাকে, কাপল থাকে, ওই কাপলের আমি যদি দুইটা প্রান্তে এরকম সমান্তরাল দুইটা বল বিপরীতভাবে প্রয়োগ করি, তাহলে টর্ক সৃষ্টি হয়। টর্ক সৃষ্টি হবে কিনা, অর্থাৎ একটা ঘূর্ণন সৃষ্টি হবে। তাহলে এই আমাদের ভ্রামকটা যেটা আছে সেটাও কি একটা কাপলের মতো হয়ে গেছে না? যে যেখানে একটা দণ্ড Q1 থেকে Q2, সেটার উপর আমরা দুটো বল প্রয়োগ করছি, দুটো বল প্রয়োগ হচ্ছে F1 থেকে F2, তাহলে ওর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে, তাহলে একটা টর্ক সৃষ্টি হবে। ঠিক আছে। এখন ধরে নাও আমরা কি চাচ্ছি, এইটাকে ও যে অবস্থানে আছে আমরা একটা ইনিশিয়াল লাইন ড্র করি। কেন দাঁড়ায় থাকবে সমান্তরাল হয়ে? হ্যাঁ, তারপরে আর ঘূর্ণন হবে না, তারপরে তো আর ঘূর্ণন হবে না, তারপর একদম স্টেডি হয়ে বসে থাকে। মানে যখন ওটা, মানে ধরে নাও তুমি এইভাবে রাখছো, ওটা রেখে কি হবে, ঘুরে এইভাবে এখানে আসবে, স্টপ, এরকম হবে। কিন্তু মানে এই যে এখান থেকে এখানে যে আসলো, মানে এই ঘুরলো, এখানে এই ঘূর্ণনটা কত কত বেগে ঘুরলো সেটা আমরা বের করতে চাচ্ছি আর কি। কত বেগে ঘুরলো বা কতটুকু বল টর্ক সৃষ্টির কারণে এই ঘূর্ণনটা সৃষ্টি হলো। আমি তো এটা বলতেছি না যে ওটা ঘুরতে থাকবে, এটা না, জাস্ট একটা ঘূর্ণন সৃষ্টি হবে। তো এখন তোমার ঘূর্ণনটা কোন দিকে সৃষ্টি হবে, এই তুমি যদি কোনো বল টল না দাও, তোমার এই দিকে ঘূর্ণনটা সৃষ্টি হবে, তাই না? মানে এই বরাবর, আরেকটু এই বরাবর ঘুরবে আর কি। এই বরাবর ঘুরবে, ঘুরে এখানে ইয়া হয়ে থাকবে, মানে কি বলবো, স্টপ হবে আর কি। তো আমরা কি ধরতেছি, এই যে কোনটা আমাদের এই ইনিশিয়াল লাইনটা, এটা হচ্ছে আমাদের লাইন, মানে ও বিন্দু থেকে আমি যদি একটা লাইন চিন্তা করি, অ্যাক্সিস চিন্তা করি, তাহলে এই অ্যাক্সিসটার সাথে এই যে কোনটা, মানে তোমার এই যে ভ্রামকের দিক কি এদিকে কিনা, এর দিক কি এদিকে? তো এই ভ্রামকটা কত কোণ করছে, এইটা অ্যাক্সিসটা আমরা এদিকে ধরবো, তাহলে কত কোণ করছে, আমি ধরলাম যে θ1 কোণ উৎপন্ন করছে, θ1 কোণ উৎপন্ন করছে। ঠিক আছে। তো এখন আমি কি করব, এইটাকে থিটা, ও কিন্তু ঘুরবে, অটোমেটিকলি ঘুরবে কোন দিকে, এদিকে, মানে কি বলে ওটাকে, ক্লকওয়াইজ, তাই না? ক্লকওয়াইজ ঘুরবে। তো আমি ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিতে যাচ্ছি। এই পাশে ওর এটা হচ্ছে নতুন অবস্থান, এই যে সবুজ যে দাগটা, এটা হচ্ছে ওর নতুন অবস্থান, আমি এখানে ঘুরাই দিব। তাহলে আমাকে এই যে θ1 থেকে ধরে নাও এইটুকু θ2, এইটুকু হলো θ2, তাহলে θ1 থেকে আমি যদি θ2 পজিশনে নিয়ে আসতে চাই, আমাকে কাজ করতে হবে কিনা বলো? কারণ ও ঘুরতে যাচ্ছে এদিকে, আমাকে ঠিক বলটা প্রয়োগ করতে হবে উল্টা দিকে, মানে এমন ভাবে প্রয়োগ করতে হবে যাতে করে ও, মানে এক- মানে আমি এই পাশে নিয়ে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে আমাকে এখানে কাজ করতে হবে কিনা, ওয়ার্ক করতে হবে কিনা? বুঝতে পারছো কি?
ঠিক আছে, তাহলে এই কাজের পরিমাণটা আমি নির্ণয় করতে চাই। থিটা ওয়ান পজিশন থেকে থিটা টু পজিশনে ওকে যে নিব, এটার জন্য আমি কত কাজ করতে হবে সেটা বের করতে যাচ্ছি। অর্থাৎ এই যে ঘূর্ণনটা আমি ঘুরাইলাম, সেটার ক্ষেত্রে আমার কত কাজ হবে। তো এই কাজটা আমরা কিভাবে বের করবো? ঠিক আছে, তো এখন আমরা ওটা বের করি তাহলে। তো এটা তো এই পাশে আছে, এটা তো আমার লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব? তো আমরা যেটা এভাবে বের করতে পারি, দেখো, কোন একটা বস্তু যখন ঘোরাবা, তো ঘুরাইতে যে কাজটা করতে হয়, সেটা কিভাবে বের করে? এইটা সূত্র পড়ছি না আমরা, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু, মানে আমি জাস্ট আগে এমনি আইডিয়া দিতে যাচ্ছি যে আমরা কি করব, কাজ বের করতে যাচ্ছি। তো কাজ বের করার জন্য আমরা সূত্র পড়ছি এফ এস, তাই না? এফ এস কস থিটা, এটা আমরা সূত্র পড়ি। তো এখন যদি এটা অ্যাঙ্গুলার রোটেশন হয়, অ্যাঙ্গুলার কোনো একটা জিনিস তুমি রোটেট করতেছো, সেক্ষেত্রে তোমার কাজটা কি করে, কিভাবে বের করা যায়? টর্ক ইনটু থিটা করে করা যায় কিনা? এটা করা যায় না? কাজ বের করতে যদি চাই, টর্ককে যদি আমি কতটুকু ঘুরালাম এটা দিয়ে গুণ করি, তাহলে কাজ বের হবে। সেই সূত্রটা কি তোমরা পড়ছো কিনা? উম, বলের, মানে আমরা যখন রোটেটিং জিনিস নিয়ে কাজ করি, বলের ভ্রাম্যক কি? টর্ক। এবং ত্বরণের ভ্রাম্যকটা কি ছিল? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। তাহলে তুমি যদি মানে মানে ধরো টর্ক প্রয়োগ করে তুমি যদি থিটা কোণ ঘুরাও, তাহলে তোমার কৃত কাজ কি হয়? ওই টর্ক ইনটু থিটা। এটা কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? নিউটনিয়ান মেকানিক্স এটা ছিল। তো আমরা এইটা ব্যবহার করে ওই এই আমাদের কাজের পরিমাণটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে তার আগে আমাকে টর্কটা বের করতে হবে। টর্ক কত হবে? তো টর্কটা কত হবে এটা খুব ইজিলি হিসাব করা যাবে। তো টর্ক বের করার জন্য তোমরা যে ফর্মুলাটা পড়ো ওটাও ইউজ করতে পারি, বা আমরা যে কোনো একটা ইউজ করলেই হয়। তো আমরা এটা একটা কাপল চিন্তা করতে পারি। তো কাপল যদি চিন্তা করি, তাহলে আমরা কাপলের ক্ষেত্রে টর্ক বের করার সূত্রটা কি ছিল মনে আছে? কি ছিল বলো তো? মনে নাই না? না না, ওমেগা ওয়ান। তাহলে আমরা একটা দেখো, তাহলে আমরা শুরু থেকে করি সমস্যা নেই। তাহলে দেখো, মাইনাস কিউ চার্জের জন্য, হ্যাঁ ঠিক, যে মানে কতটুকু বল প্রয়োগ করছো সমান বল ইন্টু বল ইন্টু হচ্ছে তাদের বলদের মধ্যবর্তী দূরত্ব, সেটা গুণ করলে টর্ক পাওয়া যায়। তো আমরা ওভাবে করা যায়, আমরা ওভাবে করবো না, আমরা আলাদা আলাদা ভাবে বের করি, ঠিক আছে? তাহলে দেখো, মাইনাস কিউ চার্জের জন্য যে বলটা, সেটা আমরা ধরছি কত, এফ টু না? তাহলে এফ টু ধরলাম কত, এটা কি হবে, মাইনাস কিউ ইন্টু ই। তাহলে এই বলটা হচ্ছে ই এর বিপরীতে কাজ করতেছে, মাইনাস কিউ ইন্টু ই। প্লাস কিউ চার্জের জন্য বল, এটা কি হবে, এফ ওয়ান, এটা হবে কি, কিউ ইন্টু ই। এটা কোন দিকে হবে? এই চার্জের দিকে, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকে বলটা থাকবে, অর্থাৎ এফ ওয়ান এর দিক আর এফ টুর দিক আমাদের দিকে। এখন আমরা ধরে নিচ্ছি যে এফ ওয়ান আর এফ টু এই দুটার মান সমান হবে, ঠিক আছে? এফ ওয়ান আর এফ টুর মান সমান। তাহলে এফ ওয়ান আর এফ টুর মান যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে একটা ইয়া করি। এই যে এটা হচ্ছে আমাদের ওই ইনিশিয়াল যে পজিশন, সেটা এদিকে তাহলে কাজ করতেছে এফ, এদিকে কাজ করতেছে এফ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে মাঝখান পয়েন্টটা, এটা হচ্ছে ইনিশিয়াল লাইনটা, এটাকে আমি থিটা নাম দিলাম, থিটা ওয়ান, যেটা আর কি, ধরে নাও থিটা ধরি। তাহলে আহ, এইটাকে পুরোটাকে আমি এ ধরতেছি, ঠিক আছে? এটা যদি পুরোটা এ হয়, তাহলে এটাকে এ বাই টু বলা যায়, এটাকে এ বাই টু বলা যায়। ওকে, তাহলে এখানে আমাদের প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে।
তো প্লাস কিউ চার্জের জন্য যদি টর্ক বের করতে হয় তাহলে এটা কিভাবে বের করে? টর্ক টর্ক কিভাবে বের করতে হয়? টর্ক বের করার সূত্রটা কি? মনে নাই? টর্ক কিভাবে বের করে? সূত্রটা কি? প্লাস কিউ চার্জের জন্য আমি যদি টর্ক বের করতে চাই তাহলে সূত্রটা কি? কারণ এখানে এরকম আছে, এইটা হচ্ছে তোমার এরপর প্রয়োগ করছে আমি এদিকে। ডিস্টেন্সটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে তোমার থিটা, মানে এটুকু ডিস্টেন্স, এই সূত্রটা এটা না? আর ক্রস এফ, টর্ক বের করার সূত্র আর ক্রস এফ ছিল কি না? মান যদি বের করো তাহলে আর এফ সাইন থিটা, এটা সূত্র ছিল যে আর ডিস্টেন্সে এফ বলের জন্য যদি টর্ক বের করতে হয় তাহলে সূত্রটা কি? আর ক্রস এফ। তাহলে মানটা যদি হবে বের করতে বলে তাহলে এটা কি হবে? আর এফ সাইন থিটা। আর দিকটা কি হবে? আর থেকে আর ক্রস এফ করলে যে দিকটা পাওয়া যাবে। মনে পড়ছে কিনা? টর্ক হচ্ছে আর ক্রস এফ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ওইটা করি, প্লাস কিউ চার্জের জন্য আর ক্রস এফ সূত্রটা প্রয়োগ করি, মানটা বের করতেছি। ঠিক আছে, তাহলে মানটা বের করলে বল কত? এফ বল। এই যে এই চিত্র খেয়াল করো, এফ বল। আর ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সের জন্য এইটুকু পয়েন্টের ডিস্টেন্সটা কত? a/2। কারণ এইটা পয়েন্ট দিয়ে ঘুরবে না, তোমার এই পয়েন্টকে কেন্দ্র করে তো ঘুরবে। a/2 সাইন থিটা। ঠিক আছে, a/2 সাইন থিটা। তাহলে তোমার এটার জন্য টর্ক আসতেছে এটা। এখন এইটার দিকটা কোন দিকে হবে বলো তো? আর ক্রস এফ, এই যে আর এর দিকটা হচ্ছে এইদিকে। দেখো মূল বিন্দু থেকে সবসময় ব্যাসার্ধ ভেক্টরটা বাইরের দিকে কাজ করে। তাহলে এটা হচ্ছে আর এর দিক, এটা হচ্ছে এফ এর দিক। তাহলে এই বরাবর তুমি ইয়া ঘোরাও, ওই যে ডান হাতি যে নিয়মটা মনে পারো তো? ডান হাতির নিয়ম তুমি ঘোরাও, হাত দিয়ে ঘোরাও, তাহলে কোন দিকে আসতেছে? নিচের দিকে যাচ্ছে কিনা? এভাবে ঘোরাও আর থেকে এফ নিচের দিকে, তাহলে দিকটা আমরা দেখলাম নিচের দিক। আচ্ছা, মাইনাস কিউ বলার জন্য কি হবে? এটার জন্য এফ a/2 সাইন থিটা। ঠিক আছে কিনা? এফ a/2 সাইন থিটা। তাহলে এটার জন্য আর এর দিকটা এইদিকে, তাহলে আর ক্রস এফ করো। আমি তো দেখাইতে পারছি না তোমাকে, তুমি একটু হাত দিয়ে করার চেষ্টা করো। এই যে এই পাশ দিয়ে এই পাশে ঘোরাবা, তাই দেখো এটারও তোমার নিচের দিকে, তোমার যে বৃদ্ধাঙ্গুলটা আছে ওটা নিচের দিকে আসতেছে, আর ওটার ক্ষেত্রে কি নিচের দিকে আসতেছে। তাহলে দুইটার ক্ষেত্রে টর্কের দিকটা কি? নিচের দিকে, নিচের দিকে। তাহলে এখন যদি টোটাল টর্ক বের করি দুইটা চার্জের জন্য আলাদা আলাদা করে, তাহলে এটা কি হবে? এই দুইটা যোগফল, যোগফল হবে। তাহলে এই দুটো যোগ করো, তাহলে যোগ করলে কি আসতেছে? 2 ইন্টু, দুইটার মান যেহেতু সমান তাহলে যোগ করলে আসলে 2 ইন্টু এফ ইন্টু a/2 সাইন থিটা আসবে। তাহলে এটা কি আসতেছে? এফ এ, সরি 2f কেন বলতেছি, এফ এ সাইন থিটা। এখন এ কি? এ হচ্ছে দুইটা মধ্যবর্তী দূরত্ব। আর এফ এর ভ্যালুটা কি? এফ এর ভ্যালুটা আছে, আমি এটা পরের পৃষ্ঠায় করতে পারতাম, এখানে করবো। টক সমান কি আসতেছে? এফ এর ভ্যালুটাকে আমরা কিউ ইন্টু ই লিখতে পারি কি? লেখা যায়, কিউ ইন্টু ই লেখা যায়। আর এটা তো এ লিখলাম, এটা সাইন থিটা। ই কিউ ইন্টু এ, এটার একটা নাম আছে কি বলতো? এটা হচ্ছে পি। এটা হচ্ছে আমাদের ওই যে পি, ভ্রামক। ভ্রামক কিভাবে বের হয়? চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব বের করে। তাহলে টক সমান কি আসতেছে? টক সমান ইপি সাইন থিটা। টক সমান কি আসলো? ইপি সাইন থিটা। ওকে, তাহলে এইটা একটু মনে রাখা হবে, ইপি সাইন থিটা। এটুকু কি ক্লিয়ার কিনা?
এটুকু ক্লিয়ার হয়েছে? আইসা? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটুকু এটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে টক সমান আমরা কি পেলাম? ইপি সাইন থিটা। এখান থেকে একটা আমি সূত্র লিখতেছি, এই সূত্রটা মনে রাখো যে টক সমান তুমি পি ক্রস আর করবে, সরি পি ক্রস ই করবে। এটা কিভাবে করলাম? পি ক্রস ই কেন, ই ক্রস পি কেন না? কারণ তুমি দেখো যে এই যে ইপি সাইন থিটাকে তো আমি পি ক্রস ই লিখতে পারি, তো মানটা কত আছে? পি সাইন থিটা। এখন দেখো, তোমার ইলেকট্রিক ফিল্ডের দিকটা কি এদিকে ছিল না? এদিকে ছিল। আর তোমার পি এর দিকটা কি এদিকে ছিল না? এখন তার মানে এইটাকে আমি এদিকে চিন্তা করতে পারি। তো তুমি দেখো, পি ক্রস ই যদি আমি করি, তাহলে টর্কের দিকটা কোন দিকে আসতেছে? নিচের দিকে। আর ই ক্রস পি যদি করি, তাহলে টর্কের দিকটা কোন দিকে আসবে? উপরের দিকে। তাহলে তো আমি সূত্র প্রতিপাদন করার সময় টর্কের দিকটা কোন দিকে পাইছিলাম? নিচের দিকে। তাহলে আমার আসলে ইপি সাইন থিটাকে আমি পি ক্রস ই আকারে লিখলে কি ভুল হবে? ভুল হবে না তো? তাহলে ই পি ক্রস ই করেও আমি টর্কটা পাচ্ছি, সেটা নিচের দিকেই পাচ্ছি। তাহলে এটা সূত্র, এটা মনে রাখবো ফর্মুলা, যে ডাইপোলের ক্ষেত্রে ওর যে কোনো কেউ যদি আমি ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ওর যে টর্কটা সৃষ্টি হয় সেটার মানটা কত? পি ক্রস ই এর সমান। এবং এই টর্কটা কি একটা ফাইনাইট ভ্যালু আছে, সরি ফাইনাইট কনস্ট্যান্ট ভ্যালু টাইপের। কারণ দেখো পি এর মান কি কোনোদিন পরিবর্তন হবে না, যতক্ষণ তোমার টর্কটা আছে, পি এর মান তো চেঞ্জ হচ্ছে না। আর ইলেকট্রিক ফিল্ডও তো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই যে টর্কটা সে যে ফিল করতেছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সেটা প্রত্যেকটা পয়েন্টে সে এই পরিমাণ টর্ক ফিল করবে। আমি যদি ওকে রাখি ইলেকট্রিক ফিল্ড বিশিষ্ট একটা তড়িৎ ক্ষেত্রে রাখি, তাহলে তার সে কতটুকু টর্ক ফিল করবে? পি ক্রস ই এর সমান। এটা কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন কি করব? পি ক্রস এ আমরা করলাম। এরপর আমাদের কাজ হচ্ছে কি বলতো, ওই যে থিটা ওয়ান থেকে তুমি থিটা টু তে যে নিবা, এতে করে তোমার কত কাজ হবে, তাই না? এই কাজটা এখন বের করবো। এখন এই জিনিসটা খুবই ইজি, অল্প কয়েকটা লাইন লিখতে হবে আমাকে। তো দেখো, আমরা ধরে নিচ্ছি যে আমরা এই সূত্রটা পড়ছি না, যে ডি ডাব্লিউ পরিমাণ যদি কাজ করতে হয়, তাহলে ডিএস পরিমাণ সরণ করলে ডি ডাব্লিউ পরিমাণ কাজ হবে। ডিএস পরিমাণ সরণ করলে ডি ডাব্লিউ পরিমাণ কাজ হবে। বল কনস্ট্যান্ট বল যদি থাকে, বলের পরিবর্তনশীল বল যদি না হয় আর কি। তাহলে সেম সূত্রটা আমরা এইভাবে লিখতে পারবো যে ডি ডাব্লিউ হচ্ছে টক। টকটা কিন্তু আমি বললাম কি, টকটা কি কনস্ট্যান্ট, মানে পরিবর্তনশীল না, এটা কনস্ট্যান্ট। কারণ কি, তোমার পি কনস্ট্যান্ট ই কনস্ট্যান্ট, তাহলে টকটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই টক, এত কনস্ট্যান্ট টকের জন্য আমার কাজটা হবে ডি থিটা, মানে তুমি ডি থিটা ঘোরাবা, এতে করে তোমার কাজ হবে কত? টক ইন্টু ডি থিটা, তাই না? তো এখন আমরা ধরে নাও টি ডাব্লিউ পরিমাণ কাজ করছি। টর্কের ভ্যালু আমার কত? টর্কের ভ্যালু হচ্ছে ই পি সাইন থিটা। টর্কের মানটা আমি বসিয়ে দিলাম এবং আমি স্মরণ করাচ্ছি কত? ডি থিটা পরিমাণ। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমি যদি এটা করি, ইন্টিগ্রেশন করি, আমার কতটুকু কোথা থেকে কোথায় কাজ বের করতে চাচ্ছি? আমি থিটা ওয়ান থেকে থিটা টু তে কাজ বের করতে চাচ্ছি। এবং এই যে থিটা ওয়ান থেকে থিটা টু তে যাব, এটা আমি কিভাবে যাব খেয়াল রাখিও, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু গেছি। এই যে এইখানে ছিল ইনিশিয়ালি, এখানে নিয়ে আসলো। এই যে এটা থিটা ওয়ান ছিল, এটা থিটা টু ছিল। অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাইছি কিনা? অ্যান্টি ক্লক ওয়াইজ। ওকে, তাহলে এখন এখানে জাস্ট এই ইন্টিগ্রেশন, এই পাশে ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করলে টোটাল কাজটা পাবো। আর এই পাশে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে পি ই এই জিনিসটা বাইর করে নিয়ে আসি। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে সাইন থিটা ডি থিটা, থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত। ঠিক আছে, তাহলে ডাব্লিউ বের করলাম। পি হলো সাইন থিটা ইন্টিগ্রেশন, আমরা জানি কি হয়, মাইনাস কস থিটা, থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত।
তাহলে পিই, এটা তুমি লিমিট যদি বসাই দাও, মাইনাস কস থিটা টু প্লাস কস থিটা ওয়ান আসবে, তাই না? তাহলে আমাদের সূত্রটা কি আসছে, যে পিই কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, এটা হচ্ছে ডাব্লিউ। তার মানে তুমি যদি এই ইলেকট্রিক ফিল্ড বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা ওয়ান পজিশন থেকে থিটা টু পজিশনে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, তাহলে তোমার কাজ কত করতে হবে? পিই কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। আমি কি ভুল করলাম না? ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, বলো বলো। আরে এটা তো খুব অল্পই বুঝলাম, এই অধ্যায়টা আমাকে আরো অনেক কিছু পড়াইতে হবে, এই জন্য আজকে একটু বেশি হয়ে গেল, যাই হোক। আরে একটু পড়ার সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা কখন আমরা ইউজ করব? এটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড বিশিষ্ট এটা মনে রাখলেই হয়ে গেল। তাইলে আর ভুল হবে না, থিটা ওয়ান থেকে থিটা টু কোণে যদি তুমি ওই ডাইপোলটাকে ঘোরাও এন্টি ক্লকওয়াইজ, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে পি কস থিটা ওয়ান থেকে কস থিটা টু। তা এখন আরেকটা সূত্র আছে, কারণ এটা সূত্র তো তুমি জানো, ডাব্লিউ সমান কি, যে আমরা কি বললাম, পি কস থিটা ওয়ান, খেয়াল রাখবো কস থিটা টু না, কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, কস থিটা, এটা ছিল। তো এইটাও মনে রাখতে পারো, তোমাকে অনেক সময় বলবে যে 0 ডিগ্রি, মানে ইনিশিয়ালি ওই লাইনের, মানে ইনিশিয়ালি ও এইভাবে আছে, মানে শুরুতে ও এখানে আছে। তো তোমার থিটা ওয়ানটা কত, তাইলে তখন 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হতে তুমি যদি আলফা কোণে ধরে নাও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, রাইট, তাহলে কাজটা কত হবে এখানে, তাহলে থিটা ওয়ানটা যেটা আসবে ওটা আসছে 0 ডিগ্রি, আর থিটা টুটা যেটা সেটা হচ্ছে আলফা। তাহলে কস 0 ডিগ্রির মান কত? ওয়ান। তাহলে কস থিটা ওয়ান মানে কত? কস 0 ডিগ্রির মান যদি ওয়ান হয়, এখানে থিটা ওয়ান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে তোমার সূত্রটা আসবে এরকম, ডাব্লিউ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস কস থিটা টু এর ভ্যালু আলফা। তাহলে এটা সূত্র মনে রাখতে পারো, মানে অনেক সময় এটা সূত্র ইউজ করে দিলেও হয়। আর একই সূত্র, এটা আর কি আরেকটা ভার্সন মনে করতে পারো। তাহলে এই দুটো সূত্র মনে রাখবা, এই যে এখানে একটা আমি করে দিছি, আর এই যে টর্কের যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলাই। তাহলে তোমরা আজকে কি করবা, বই খুলবা, বই খুলে যেই বইটাই আছে তোমার কাছে ওখানকার দেখবে যে ডাইপোলের যে পার্টটুকু আছে ওখানে যে ম্যাথ গুলো দেওয়া আছে, সেই ম্যাথ গুলো করবা আজকে। আর আজকে আমি এই ডাইপোল নিয়ে আরো কয়েকটা ম্যাথ এখানে অ্যাড করে দিব, আগের 11টা অঙ্ক আর এই নতুন যে অঙ্কগুলো দিব এগুলো করবা, করে আমাকে পাঠাবা অ্যান্সার গুলো, ঠিক আছে? তাহলে আজকে এখান থেকে, আর কোনো যদি বুঝতে অসুবিধা হয়েছিল আমাকে বলতে পারো, এক্সপ্লেন করে দিচ্ছি, আর নাহলে লিখে নিতে পারো। আচ্ছা, দেখি অনেক, ঠিক আছে। অনেক